ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের যে মহামুক্তি ব্যাচ, সেই মহামুক্তি ব্যাচের অলরেডি অনেকগুলো ক্লাস কিন্তু তোমরা পেয়ে গেছো। হয়তো এখনও পর্যন্ত আমি আমার সেটআপটা সঠিক করে উঠতে পারিনি জন্য কিন্তু কিছু কিছু সময় ভিডিও দিতে আমার দেরি হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ক্রমাগত আমার সেটআপের কিন্তু পরিবর্তন হচ্ছে। তোমরা কেউ কিন্তু হতাশ হবে না, আমি যখন কথা দিয়েছি তোমাদের ক্লাস সম্পূর্ণ করিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। ওকে, আমার উপর ভরসা রেখে তোমরা ক্লাস করো, কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। চলো এবার বেশি কথা না বলে আমরা পড়াশোনার কাজটা শুরু করি। গতদিন আমি তোমাদের পড়িয়েছিলাম আমাদের ভেক্টর গুণনের 36 এবং 37 নম্বর পেজে যে ডট গুণন এবং ক্রস গুণন আছে, দুটো ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণটা সমাধান করে দিয়েছিলাম। আজকে আমি 38 নম্বর পেজে যে বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো আছে সেটা সমাধান করব, এবং এই বর্ণনামূলক প্রশ্নাবলী আজকে যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা আমি কিন্তু শেষ করব। এটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের ভেক্টর গুণনের আর কোনো ভিডিও আসবে না, অর্থাৎ ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট বলে একটা চ্যাপ্টার আছে, এর পরবর্তী চ্যাপ্টার, তার ভিডিও খুব দ্রুত তোমরা পাবে, এবং তারপর ভেক্টরের দিক কোসাইন এবং পরপর তোমরা ভিডিও পেতে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদের যে কথাটা বলবো, তোমাদের যে ক্লাসগুলো আমি দিয়েছি সেই ক্লাসগুলো যেন ব্যাকলগ না থাকে, যে ক্লাসগুলো তোমরা পেয়েছো সেই ক্লাসগুলো যেন ক্লিয়ার হয়ে থাকে, কোনো ক্লাস যেন মিস না হয়, এটা আমার একান্ত অনুরোধ রইল। কারণ তুমি যদি ভাবো আমি পরে ক্লাস করব, সেই পরের ক্লাস কিন্তু কোনোদিন করা হয়ে ওঠে না। যখন পাহাড়ের পরিমাণ জমতে থাকবে সেটা কিন্তু একটা হিমালয় পর্বতের আকার ধারণ করবে, সুতরাং কম অবস্থায় সেটাকে সমাধান করার চেষ্টা করবে। ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। বর্ণনামূলক প্রশ্নাবলী যে পেজ নাম্বার 38 বের করো, সবাই খাতা পেন বের করবে। আমি যখন বলবো তখন অঙ্ক করবে, যখন আমি হোমওয়ার্ক দেবো সেটা তখনই করে নেবে, ভিডিওটা পজ করে তখনই কিন্তু অঙ্কটা করে নেবে। দেখো তোমাদের পেজ নাম্বার 38 এর প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি বলেছে, নাকি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এমন তিনটি ভেক্টর যে তাদের যোগ করলে তুমি শূন্য ভেক্টর পাবে। মড এ মানে 3, মড বি মানে 4 এবং মড সি মানে 5। তবে দেখাও যে এ ডট বি, বি ডট সি এবং সি ডট এ ইজ ইকুয়াল টু -25। এই অঙ্কটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অঙ্কটা গত একবার প্রিভিয়াসে কিন্তু এসেছিল, একবার নয় দুবার এসেছিল। অঙ্কটা মন দিয়ে দেখবে, আসার সম্ভাবনা আছে আমি বলবো। ওকে, দেখো কিভাবে অঙ্কটা সমাধান করছি। এই অঙ্কটা সমাধান করার জন্য একাধিক টেকনিক আছে। সবথেকে সহজ যে টেকনিকটা হয় সেটা আমি একটু শেখানোর চেষ্টা করি। আমি প্রথম শুরু করব কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর বলেছে। তিনটি ভেক্টরের যোগফল একটা নাল ভেক্টর বলেছে। এ প্লাস বি প্লাস সি আছে, এটা তুমি কল্পনা করো। এই তিনটির যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কি পাওয়া যাবে? হোল স্কোয়ার মানে সেটাকে লিখতে হয় যে এ প্লাস বি প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি। হোল স্কোয়ার করা মানে একই জিনিস দুবার গুণ করা। আর ডান দিকে তাহলে কি হলো, 0 ভেক্টর ডট 0 ভেক্টর, জিরোর মাথায় কিন্তু ভেক্টর চিহ্ন অবশ্যই দেবে। তাহলে এটাকে যদি এখন আমরা ভাঙাই তাহলে আসলে এটা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আছে। তাহলে সেই ফর্মুলাটাই আমরা লিখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ। ক্লিয়ার কথাটা? কারণ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ ইজ ইকুয়াল টু ডান দিকে 0 ভেক্টর ডট 0 ভেক্টর করলে 0 পাওয়া যায়। এই জিরোর মাথায় কিন্তু আর ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। এবার এই জায়গায় যে তুমি ফর্মুলা লিখেছো এটা কেন লিখতে পেরেছো? যেহেতু এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, এটা কিন্তু অবশ্যই 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 লিখে দিতে হবে তোমার। ওকে, কারণ এটা যখন আমরা ডট করব, এই দেখো এ ডট বি পাবো, আবার বি দিয়ে যখন একে গুণ করব বি ডট এ পাবো, সবগুলো একবারে যোগ করে এই ফর্মুলাটা আসে। তাহলে সাইডে ওইটা তোমার কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। এবার দেখো মড এ মানে কত বলেছে 3, তাহলে 3 এর স্কোয়ার করলে আমরা কত পাই? 9। মড বি মানে 4 বলেছে, 4 এর স্কোয়ার করলে 16। মড সি বলেছে 5 এর স্কোয়ার করলে তাহলে হয় 25। আর এই জায়গায় রয়েছে আমাদের কি 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু ডান দিকে কত রয়েছে? 0। পরিষ্কার সবার কাছে? তাহলে দেখো তো 9 আর 16 যোগ করলে হয় 25, 25 আর 25 যোগ করলে হয় 50, 50 ওই দিকে নিয়ে যাচ্ছে, তাহলে -50। তাহলে এই জায়গায় পড়ে রইল কি 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু -50। ওকে, -50 হবে কিন্তু এটা। এবার এই 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কত হবে? এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু -25। দেখো এই জিনিসটাই কিন্তু তোমাকে প্রুভ করতে দিয়েছিল।
তাহলে অঙ্কটা কত সহজ তোমরা দেখতে পারলে। এছাড়াও আলাদা নিয়ম আছে, সেই নিয়মে অঙ্কটা করা যায়, কিন্তু আমি বলবো এইভাবে করলে খুব দ্রুত হবে এবং তোমার সময়টাও কিন্তু বাঁচবে। কিন্তু সেক্ষেত্রে তুমি যদি এইটা না লেখো তোমার পুরো অঙ্কটাই কিন্তু ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে 0 মার্ক দেবে কিন্তু তোমাকে, ওটা কিন্তু লিখতেই হবে। তাহলে এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্নাবলীর যে 1 নম্বর কোশ্চেন, সে 1 নম্বর কোশ্চেন। এই অঙ্কটার সিমিলারিটি একটা অঙ্ক পেজ নাম্বার 39 এর 23 নম্বর কোশ্চেনটা হুবহু এর সমান বলে দেওয়া আছে, একদম সেম বলে দেওয়া আছে, শুধু এই মড এবিসি এর মানটা একটু আলাদা বলে দেওয়া আছে। তাহলে এই যে পেজ নাম্বার 39 এর 23 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। কারণ দেখো একই টাইপের অঙ্ক যদি আমি বারবার তোমাদের করে দিই তাহলে কিন্তু তোমাদের আসলে কোনো লাভ হবে না। নিজে যদি শিখতে হয় নিজেকে কিছু করতে হবে, সব সময় টিচারের উপর ডিপেন্ডেন্ট কিন্তু হওয়া যাবে না। ওকে, তাহলে আমরা এগিয়ে যাব সামনের দিকে। 2 নম্বর কোশ্চেনটা এবার সলিউশন করে দিচ্ছি আমি। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, সি ভেক্টর এটা। তাহলে একটা আর ভেক্টর নির্ণয় করো যার ফলে এ ডট আর ইকুয়াল টু 1, বি ডট আর ইকুয়াল টু 2 আর সি ডট আর ইকুয়াল টু 5। এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আর ভেক্টর আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। অঙ্কটা খুব মজাদার অঙ্ক এবং খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এইটুকু আমি বলতে পারি। দেখো কিভাবে আমি সমাধান করছি একটু দেখবে। এই যে রইল আমাদের অ্যান্সার, কি অ্যান্সার, আর ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে। 3Dতে একটা ভেক্টরকে কিন্তু লেখা হয় এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ আর জেড কে ক্যাপ, তাই তো? তাহলে সেই জন্য আমি এই জায়গায় লিখছি, ধরি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যদি কোনো উপায়ে আমি এক্স ওয়াই এবং জেডের মান বের করতে পারি তবেই কিন্তু সেটা আমার আর ভেক্টর হয়ে যাবে। কারণ এক্স ওয়াই জেডের মান যদি বের করতে পারি সেই মানটা যদি এখানে বসিয়ে দিই সেটাই তো আর ভেক্টর হবে। তাহলে এই আর ভেক্টর নির্ণয় করব, কিন্তু সেটাকে আমি ধরে নিলাম। তার জন্য আবার একটা শর্ত দিয়ে দেওয়া আছে। কি শর্ত? এই জায়গায় লিখছি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলেছে, এ ডট আর, এ ডট আর, এই যে আমি লিখলাম এ ডট আর, কিন্তু এ ডট আর আমি দেখে দেখে একবারে বসাবো। দেখো এর সঙ্গে যদি ডট করি তাহলে এটা হবে এক্স, এটা হবে মাইনাস ওয়াই আর এটা হবে 2z। এই এ ডট আর কত বলে দেওয়া আছে, 1। ক্লিয়ার কথাটা? সেমভাবে বি ডট আর, বি ডট আর, বি ডট আর কত হবে, তাহলে বি এর সঙ্গে ডট করলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই আর এটা হলো কত নাকি জেড, এই যে জেড। সেই বি ডট আর কত বলে দেওয়া আছে, 2 বলে দেওয়া আছে। সেমভাবে আমি সি ডট আর বের করছি, সি ডট আর। তাহলে সি ডট আর যদি আমি বের করি, সি এর সঙ্গে ডট করবো, অর্থাৎ 2 এর সঙ্গে এক্স গুণ করলে 2x, আবার ওয়াই যদি ওখানে গুণ করি মাইনাস ওয়াই, আবার জেড যদি ওখানে গুণ করি প্লাস জেড। এই সি ডট আরটা কত বলে দেওয়া আছে, 5 বলে দেওয়া আছে। তাহলে এই হলো আমাদের প্রশ্নে যা যা বলে দেওয়া আছে। এখন এখান থেকে সমাধান করে আমার এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। কি করে সেটা বের করতে পারবো সেটা একটু দেখো। এটা 1 নম্বর ধরলাম, এটা 2 নম্বর ধরলাম আর এটা 3 নম্বর নামকরণ করলাম আমি। ওকে, এবার মজার বিষয় হলো দেখো এই 1 আর 2 আমি যোগ করব। তাহলে এই যে লিখছি 1 যোগ 2 করে পাই। 1 যোগ 2 যদি আমি করি তাহলে কি পাবো, যোগ করলে দেখো এই জায়গা হলো 2x, যোগ করলে এটা কেটে যাবে, তাই তো? এই যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, আর এটা যোগ করলে হবে 3z, এই যে 3z হলো। ক্লিয়ার? আর এটা যদি যোগ করি তাহলে হবে 3। এখন প্রশ্ন হতে পারে, স্যার আপনি এই দুটো যোগ করলেন কেন? আমি যোগ না করেও এক্স ওয়াই জেড এর মান বের করতে পারি, যেটা সেমিস্টার 3তে তোমরা ডিটারমিনেন্টে ক্যামার রুল শিখেছিলে, যে যদি এরকম 3খানা ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু বের করেও কিন্তু এক্স ওয়াই জেড এর মান বের করা যায়, যেটা একটু লেন্দি প্রসেস হবে। কিন্তু আমি দেখলাম যখনই এই দুটো যোগ করছি, যোগ করলে ওয়াই কেটে যাবে, এক্স আর জেড থাকবে। সেমভাবে এই দুটো যোগ করলে ওয়াই কেটে যাবে, এক্স আর জেড থাকবে। যদি দুখানা রাশি হয় তাহলে অপনয়নের মাধ্যমে সহজে আমি মান বের করে নিতে পারবো, সেই জন্যই আমি কিন্তু দুটো যোগ করেছি। তাহলে তোমরা বুঝে গেছো যে, এবং আমি এর নিচে কি করব, 2 আর 3 যোগ করব, 2 যোগ 3 করে পাই। 2 যোগ 3 যদি আমরা করি তাহলে এই দুটো যোগ করলে হবে কত, 3x, এই দুটো যোগ করলে কেটে যাবে আর এখানে হবে 2z আর ডান দিকে হবে কত, 7। এখন এই দুটো করব আমি অপনয়ন, অপনয়ন বলো, বজ্রগুণন, প্রতিস্থাপন, যা খুশি একটা করে এক্স আর জেড এর মান বের করব। তাহলে আমি কি করছি দেখো, একে আমি 3 দ্বারা গুণ করব। একে 3 দ্বারা কেন গুণ করবো, এই জায়গায় 3 রয়েছে তাই 3 দ্বারা গুণ করবো, আর 2 রয়েছে তাই 2 দ্বারা গুণ করব। তাহলে এই জায়গায় আমি ডট ডট দিলাম, এটা ধরো 4 নম্বর ইকুয়েশন, তাহলে 4 গুণ 3, আর এটা ধরো 5 নম্বর ইকুয়েশন, 5 গুণ 2। তাহলে এবার একে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6x, 3 দিয়ে একে গুণ করলে 9z, 3 দিয়ে গুণ করলে 3 3 কে 9, 2 দিয়ে গুণ করলে 6x, 2 দিয়ে গুণ করলে এখানে থাকে হচ্ছে 4z,
2 দিয়ে গুণ করলে এখানে থাকে 14। যদি এইবার এই দুটো আমি বিয়োগ করে দিই, বিয়োগ করলে এখানে বিয়োগ বিয়োগ আর বিয়োগ হলো, তাহলে এই দুটো কেটে গেল। 9z এর থেকে 4z মাইনাস হলে এখানে থাকে 5z। 9 থেকে 14 বিয়োগ করলে এখানে থেকে -5। তার মানে আমি কি পেলাম, 5z = -5, অর্থাৎ z = কিন্তু আমার -1। তাহলে z = -1 হলো। এই z এর মান যদি আমি এই জায়গায় কোনো এক জায়গায় বসিয়ে দিই তাহলে x এর মান পেয়ে যাব। তাহলে সেই ভাষাটাই লিখছি, নিচ দিয়ে লিখতে পারো, সাইড দিয়েও লিখতে পারো। কি লিখছি নাকি z = -1 হলে, z = -1 হলে, -1 যদি হয় তাহলে এটা থাকে 2x আর এখানে থাকে -3, কারণ -1 যদি 3 এর সঙ্গে গুণ করি তাহলে -3 হয়, আর এইদিকে রয়েছে শুধুমাত্র 3। 3 যদি ওইদিকে চলে যায় যোগ হয়ে যাবে, তাহলে 2x = 6, x = 3 হলো। x এর মান 3 পেয়ে গেছি, তাহলে z এর মান পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি। এই দুটো যদি এখানে যে কোনো এক জায়গায় বসিয়ে দিই y এর মান পেয়ে যাব। তাহলে আমি এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণে x এর মান 3 বসাবো, 3 বসালাম এই যে, তারপর y এর মান আমি বের করব তাই y রেখে দিলাম, তারপর z এর মান -1 বসাবো তাই -1 = 2 বলে দেওয়া আছে। তাহলে সেই জায়গা থেকে আমি বলতে পারি কি নাকি এই জায়গা 3 - 1 মানে 2, তাহলে y + 2 = 2, 2 ওইদিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে y = 0 পেলাম। তাহলে x y z তিনটের মানই কিন্তু আমি পেয়ে গেছি। যখনই x y z এর মান পেয়ে গেছি তাহলে আমি এই জায়গায় বলতে পারি যতএব r ভেক্টর = x i ক্যাপ মানে 3 i ক্যাপ প্লাস y j ক্যাপ, y কত রয়েছে, y রয়েছে 0, তাই জন্য এখানে হলো 0 j ক্যাপ, প্লাস z k ক্যাপ, z মানে রয়েছে কত -1, তাহলে এখানে হবে -k ক্যাপ, -k ক্যাপ। এটাই হলো r ভেক্টর। ক্লিয়ার কিভাবে করেছে আরেকবার বলছি। r ভেক্টরটা আমি ধরে নিলাম, ধরে নেওয়ার পর ওরা যে শর্ত বলেছে সেই শর্তগুলো বসিয়েছি, তারপর তাকে আমি সুবিধাজনকভাবে সমাধান করার চেষ্টা করেছি, সমাধান করে আমি x y z এর মান বের করেছি। সেই x y z এর মান এই জায়গায় বসিয়ে দিলে সেটাই তো r ভেক্টর হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল আমাদের। দেখো 3 দাগের 1 দাগে কি বলেছে, আলফা এবং বিটা ভেক্টর পরস্পর লম্ব হলে তবে প্রমাণ করো mod of a plus b তার হোল স্কয়ার = mod a স্কয়ার প্লাস mod b স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই অঙ্কটা না একটা মজার অঙ্ক, একদম পাতি একটা অঙ্ক দিয়ে দিয়েছে। তোমাকে যখনই বলেছে আলফা আর বিটা পরস্পর লম্ব, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মাথায় আসতে হবে যদি ওরা লম্ব হয় তাহলে ওদের ডট প্রোডাক্ট কী হবে, 0 হবে। তাহলে এই জায়গা থেকে আমি লিখছি LHS, LHS-এ কী রয়েছে, mod of আলফা প্লাস বিটা ভেক্টর তার হোল স্কয়ার। a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলাটা যদি আমি ভাঙাই সেটাকে লিখতে পারি mod a স্কয়ার mod b স্কয়ার প্লাস 2 ইন্টু আলফা ডট বিটা, কারণ a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা এটা। এটা কখন লিখতে পারো আমি বলেছি সাইডে লিখে দেবে, যেহেতু আলফা ডট বিটা = বিটা ডট আলফা, এইটা হলে তবেই কিন্তু এই ফর্মুলা লেখা যায়, না হলে কিন্তু এটা লেখা যায় না। একটা মজার বিষয় এখানে বলে নিই, যেমন চাকরি যদি তুমি করতে যাও টিচিংয়ের এক্সাম, সেখানে একটা কোশ্চেন করা হয় যে a প্লাস বি তার হোল স্কয়ার = a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই কথাটা কি আদৌ সত্য? তোমরা নিজেরাই ভাবো তো এই কথাটা কি আদৌ সত্য? এই কথাটা কিন্তু পারফেক্ট সত্য নয়। তার কারণ কি, a প্লাস বি তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তখনই হবে যখন ab = ba হবে। ম্যাট্রিক্সের গুণন তুমি কদিন আগে শিখেছো, ম্যাট্রিক্সের সব ক্ষেত্রে কি ab = ba হয়? এই যে আমরা যখন ভেক্টর করছি, ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমি আগের দিন শিখিয়েছি, সেখানেও ab = ba কিন্তু হয় না। ab মানে উপরেরটা হলে ba কিন্তু নিচেরটা হয়, আমি কিন্তু বুঝিয়েছিলাম সেই জিনিসগুলো। তাহলে এইটা কখন লেখা যাবে, যখন ওরা কমিউটেটিভ হবে, অর্থাৎ a ডট b = b ডট a হবে। তাহলে কোনো সূত্র যখন অ্যাপ্লাই করবে প্রতি ক্ষেত্রে সাইডে কিন্তু এটা অবশ্যই লিখে দেবে, এটা যেন মাথায় থাকে। তাহলে এই জায়গায় আমরা এইটা = 0 লিখতে পারি, কেন, আলফা আর বিটা পরস্পর পারপেন্ডিকুলার। তাহলে পড়ে রইল কি, mod a স্কয়ার আর mod b স্কয়ার। ওটা লিখছি না, কেন লিখলাম না, এই জায়গায় লিখবো যেহেতু আলফা পারপেন্ডিকুলার বিটা, অতএব আলফা ডট বিটা = 0। ওকে, তাহলে এই হলো আমাদের প্রমাণ, যেটা বলেছে হলো এক লাইনে প্রমাণ হয়ে গেল। এই 3 দাগের আমি দেখলাম 2 দাগে আরেকটি অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটা আমি তোমাদের বুঝিয়ে দিই একইভাবে, যদিও তোমরা চেষ্টা করলে পারবে। আমি অঙ্ক করার আগে নিজেরা একটু চেষ্টা করে দেখো পারো কিনা। সেখানে কি বলেছে যে a প্লাস বি তার হোল স্কয়ার = a মাইনাস বি তার হোল স্কয়ার হবে কিনা বলো। তাহলে এই যে 2 দাগ লিখছি, কি বলেছে, a প্লাস বি তার হোল স্কয়ার = a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা হবে কিনা বলো, আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমি এই জায়গায় LHS যদি গ্রহণ করি, একইভাবে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার, এটাকে কি লিখতে পারি
যে এইখানে রয়েছে মড আলফা স্কোয়ার প্লাস মড বিটা স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ডট বিটা, সূত্রটা ভাঙিয়েছি। আর আমি তোমাদের বলেছি এটা কখন লেখা যাবে, যখন আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু বিটা ডট আলফা হবে, সূত্র যখন অ্যাপ্লাই করছি তখন কিন্তু এটা লেখা যাবে। তাহলে এই জায়গা থেকে এইটা আবার জিরো লিখলে এটা পড়ে রইল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আর এই শেষে কী রয়েছে, আর এই শেষে রয়েছে আমাদের আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, সেটাকে লেখা যায় কি মড আলফা তার স্কোয়ার মড বিটা তার স্কোয়ার, আর এখানে রইল 2 ইন্টু আলফা ডট বিটা। ওকে, তাহলে এই জায়গাও তো সেই আলফা ডট বিটার মান কী হবে, 0 হবে। তাহলে এখানেও কী পড়ে রইল মড আলফা তার স্কোয়ার মড বিটা তার স্কোয়ার। তাহলে দেখো তো এই জায়গাও যা রয়েছে এই জায়গাও তাই রয়েছে কিনা। তাহলে আমি বলতেই পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দুটো সমান। তাহলে LHS ইজ ইকুয়াল টু আর IHS প্রুভড হবে। এই জায়গায় সাইডে একটা কারণ লিখতে হবে কি, যেহেতু আলফা পারপেন্ডিকুলার বিটা অতএব আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু 0। আর এই যে সূত্রটা লিখেছি তার জন্য লিখবে যেহেতু আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু বিটা ডট আলফা। এই হলো আমাদের 3 দাগের 2 দাগ। এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের করতে হবে। ওকে, তাহলে এবার আমরা চলে যাব আমাদের 4 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে সেটা দেখি কি দিয়েছে। দেখো কোশ্চেন নম্বর 4-এর 1 দাগে কি বলেছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু এবং সি আরেকটা বিন্দু, যেখানে বলে দেওয়া আছে এ বি লম্ব হবে বিসির উপর, তাহলে এই পি এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নটা যেমনই দিয়ে দেওয়া থাকুক, আমি প্রথম বুঝতে পেরেছি আমাকে এ বি বের করতে হবে আর বিসি বের করতে হবে, এইটুকু জিনিস কিন্তু আমার মাথায় প্রথম ঢুকে গেছে। তাহলে আমি সেই জিনিসটাকে বের করি। এই যে এ বি লিখছি, এ বি ভেক্টর মানে কি শিখিয়েছিলাম তোমাদের, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এই যে বি ভেক্টর অর্থাৎ 2p মাইনাস পি, শুধুমাত্র পি। 0 রয়েছে, 0 মাইনাস 1 হচ্ছে -1, 2 মাইনাস -1, 2 এর থেকে -1 বিয়োগ করলে সেটা কিন্তু +1 হয়ে যায়, তাই না। তাহলে 2 আর 3 হয়ে যাবে। তাহলে এইটা হলো এ বি ভেক্টর। এবার বের করব বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টর যদি আমি বের করি, তাহলে বিসি ভেক্টর মানে কি সি মাইনাস বি। তাহলে সি থেকে বি বিয়োগ করব 2 + 2p, তার থেকে 2p বাদ দিলে শুধুমাত্র 2 থাকে। একবারেই অঙ্কটা করে দিচ্ছি কিন্তু। তাহলে শুধুমাত্র 2 থাকে। পি রয়েছে, পি থেকে 0 বাদ দিলে পি থাকে, এবং পি রয়েছে, পি এর থেকে 2 বাদ দিলে পি মাইনাস 2 থাকে। তাহলে এটা হলো এ বি এবং বিসি। এবার একটা প্রশ্ন তোমরা ভাবো, ওরা বলে দিয়েছে এ বি আর বিসি কি পরস্পর লম্ব। যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা কি জানি, ওদের ডট প্রোডাক্টটা 0 হতে হবে। তাহলে সেই কাজটাই করব। তাহলে এই জায়গায় লিখছি যেহেতু এ বি লম্ব বিসি অতএব এ বি ডট বিসি ইজ ইকুয়াল টু 0 লিখে দিলাম। তাহলে এইবার এ বি আর বিসি ডট করব। এইটার এইটা গুণ করলে হয় 2p, এইটার এটা গুণ করলে হয় -p, এইটার এটা গুণ করলে হয় 3p - 6 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার কথাটা? এখন এই জায়গা থেকে পি এর মান বের করা কি খুব কঠিন ব্যাপার? পারবে না এই জিনিসটা বের করতে। যদি আমার এটাও করে দিতে হয় তাহলে তো লজ্জার কোনো জায়গা আর আমার থাকে না। তাহলে এই যে আমি লিখছি 2p আর 3p, মোট 5p, তার থেকে একটা p চলে গেলে 4p, আর এই 6 ওই দিকে গেলে হয় শুধুমাত্র 6। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, p ইজ ইকুয়াল টু 6/4, কাটাকাটি করলে কত হবে সোনামণিরা, p ইজ ইকুয়াল টু 3/2। এই হয়ে গেল আমাদের p এর মান। তাহলে কোশ্চেনটা কত ইজি সেটা একটু দেখো। কোশ্চেনটা দেখে প্রথমেই যদি তুমি ভেবে থাকো যে এই কোশ্চেনের সমাধান আমি করতে পারবো না, তাহলে কিন্তু জীবনেও তুমি সমাধানে পৌঁছাতে পারবে না। সমাধান করতে হলে তোমাকে প্রথম খেয়াল করতে হবে কী শর্ত দিয়ে দেওয়া রয়েছে। এ বি আর বিসি লম্ব, তাহলে এ বি বের করবো, বিসি লম্ব বের করব। আমরা জানি ওরা লম্ব হলে এদের ডট প্রোডাক্ট 0, যেটা আমি তোমাদের গত ভিডিওতে শিখিয়েছিলাম। তাহলে সেই ডট প্রোডাক্ট 0 করে দিলাম, নিশ্চয়ই ওখানে একটা ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশন থেকে পি এর মান বেরিয়ে যাবে। তাহলে জটিল চিন্তা ভাবনার কোনো জায়গায় নেই। ওকে, চলো তাহলে পরের অঙ্কটা করে ফেলি। দেখো 4 দাগের 2 দাগের অঙ্কে কি বলেছে, আলফা ভেক্টর এটা, বিটা ভেক্টর এটা, তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইনের মান বের করো। কথাটা কি খুব জটিল মনে হলো? পরের কথাটা আমি কেটে দিলাম। প্রথমে কি বলা হয়েছে, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাই তো বলা হয়েছে। তাহলে আমি আগে সেই জায়গাটুকু লিখি। তাহলে তার আগে আমাকে এইটুকু আর এইটুকু বের করতে হবে, সেই কাজটাই আমি প্রথম করছি। তাহলে এই যে লিখছি 2 আলফা প্লাস বিটা ভেক্টর। 2 আলফা মানে কি, আলফার সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে 2i ক্যাপ 4j ক্যাপ
মাইনাস এখানে 6k ক্যাপ হলো, তার সঙ্গে বিটা ভেক্টর যোগ করব 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এই যে 2i 3i কত হলো 5i, 4j মাইনাস j তাহলে কত হলো 3j, 6k আর এখানে রয়েছে 2k তাহলে মাইনাস 4k। ক্লিয়ার কথাটা? তাহলে একইভাবে আমি এই কোণটাও বের করি, ওই ভেক্টরটাও বের করি, আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর। তাহলে আলফা ভেক্টর কত রয়েছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 2 বিটা ভেক্টর মানে 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এখন যদি এটা যোগ করি, এটা যোগ করলে হয় 7i ক্যাপ, এটা আর এটা দেখো একই রয়েছে +2 আর এখানে -2 রয়েছে, তাহলে এটা কেটে গেল, -3 রয়েছে +4 রয়েছে, তাহলে এখানে শুধুমাত্র k ক্যাপ হয়। ক্লিয়ার কথাটা? তাহলে এই যে আমি যে দুটো ভেক্টর বলেছিল সেই দুটো ভেক্টর বের করে নিয়েছি, এখন বলেছে এদের মধ্যবর্তী কোণের কোসাইনের মান বের করো। তাহলে আগে মধ্যবর্তী কোণটা আমরা বের করি, তাহলে এই জন্য লিখছি ধরি মধ্যবর্তী কোণ ইজুগাল টু থিটা। তাহলে আমি কি বলতে পারি কস থিটা ইজুগাল টু এই দুটো ডট বাই এই দুটোর মড, তাহলে সেই জন্যই করছি, এই দুটো ডট করলে হয় 5 7 35 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় -4, তাহলে এখানে হবে আমার -4 বাই এই দুটোর মড, কারণ এখানে দেখো 5 আর 7 গুণ করলে 35, যে নেই তাই যে সঙ্গে কিন্তু আমি গুণ করিনি, আর রয়েছে k1 আর এখানে -4, তাই এই কাজটা করেছি বাই এই দুটোর মড। এই জায়গায় আমি মড করলে 5 এর স্কোয়ার 25, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার হয় 16 ইন্টু নিচে যেটা রয়েছে 7 এর স্কোয়ার কত হয় 49 এবং 1 এর স্কোয়ার হয় 1। ক্লিয়ার কথাটা? তাহলে 35 থেকে 4 চলে গেলে কত থাকে 31, তাহলে আমি বলতে পারি cos থিটা ইজুগাল টু 31 বাই, দেখো এই জায়গা রয়েছে 16 আর 9 25, 25 25 50, তাহলে এটা হলো √50, সাইডে এটাও দেখো √50 রয়েছে। তাহলে কি আমি বলতে পারি যে cos থিটা ইজুগাল টু 31 বাই শুধুমাত্র 50, এইটা পেয়েছি আমরা cos থিটার ভ্যালু। এবার ভালো করে ভাষাটা বোঝো, বলেছে এদের মধ্যবর্তী কোণের কোসাইনের মান বের করো। কোসাইন কথাটার অর্থ কি? কোসাইন কথাটার অর্থ হচ্ছে কজ, কজের পুরো নাম হচ্ছে কোসাইন। কস থিটা এটাকে বলা হয় কোসাইন অফ থিটা, বোঝা গেছে? তাহলে আমাকে বলেছে কোসাইনের মান বের করো, মানে আসলে কস থিটার ভ্যালুটাই বের করতে বলা হয়েছে। তাহলে এই যে কস থিটার মান কত পেয়েছি 31/50, এটাই হলো অ্যান্সার। তাহলে ভাষাটা একটু মডিফাইড করে দিয়েছে ওরা, কিন্তু অত কিছু না বুঝে আমি যেটুকু বুঝতে পারছি ওদের মধ্যবর্তী কোণটা বের করতে হবে, তারপর তার কোসাইন মানে তার কস থিটা, তার মানে এইটুকুই। তাহলে এখানেই অ্যান্সারটা সমাপ্ত হয়ে গেল। ক্লিয়ার সবার কাছে? ওকে, চলো আমি 5 দাগ এবার তোমাদের সমাধান করে দেবো। কি রয়েছে 5 দাগে তোমরা আমার আগে একটু করার চেষ্টা করবে। তার আগে আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, আমি যেমন এই কোশ্চেনটা লিখছি, লিখে পুরো কোশ্চেনটা লেখা দেখো সম্ভব নয়, পুরো কোশ্চেন যদি বাংলা ভাষা লিখতে যাই প্রচুর সময় নষ্ট হবে। আমি কোশ্চেন যেটুকু লিখছি লিখে মুখে আমি বলে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবে তো, যে আমি যেভাবে করাচ্ছি এই করানোটা তোমাদের কেমন লাগছে। যদি তোমাদের মতামত সঠিক হয় তাহলে এইভাবেই আমি এগিয়ে যাব, নইলে বিকল্প আমার ভাবতে হবে। অবশ্যই মতামতটা কিন্তু জানাবে, এটা আমার একান্তভাবে রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। দেখো 5 দাগের 1 দাগে কি বলেছে, এ ভেক্টর এবং এই ভেক্টরটা পরস্পর লম্ব হবে প্রমাণ করো। আচ্ছা ভাই, যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে এদের ডট প্রোডাক্ট কি হয়ে যাবে 0। তাহলে তুমি বুঝতে পারছো তোমার কোথায় পৌঁছাতে হবে, যে এই ভেক্টর আর এর ডট করে আমাকে 0 প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে আমার টার্গেট। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল, সুতরাং কি করতে হবে, মন দিয়ে এদিকে দেখতে হবে, খাতায় লিখতে হবে। তাহলে আমার টার্গেট আমি এদের ডট প্রোডাক্টটা কিন্তু 0 দেখাবো, সেই জন্য আমি এই যে নিলাম a ডট বি মাইনাস এ ডট বিটাকে আমি ব্র্যাকেটে রাখি, আর এখানে রইল মড এ তার স্কোয়ার, আর এখানে এ ভেক্টর রয়েছে। ক্লিয়ার? এইবার ভাবো এ ভেক্টর ভিতরে যদি আমি ডট করি তাহলে এ ডট বি এখানে হলো, এই যে লিখলাম এ ডট বি। ক্লিয়ার? এই এ ভেক্টর যখন এখানে যাবে, এখানে তো অলরেডি এ ডট বি আছে, তাহলে এই এটা এর সঙ্গে গুণ হবে, কিন্তু পরিষ্কার? এই জায়গায় যেহেতু এ ডট বি রয়েছে তাহলে এই এ ডটটা আমি বাইরের এর সঙ্গে গুণ করব, তাহলে এই যে লিখছি এ ডট বি থেকে গেল, এর সঙ্গে এ গুণ করলে কি হয় এ ডট এ, আর নিচে রয়েছে মড এ তার স্কোয়ার। পরিষ্কার সবার কাছে?
আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এই জিনিসটা, যদি কোনো সময় দুটো ভেক্টর সেম থাকে তাদের যদি ডট করা হয় তাহলে সেই ডট করলে তাদের হোল স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ এ ডট এ এই কথাটার অর্থ হলো মড এ তার স্কোয়ার। এটা কিন্তু আমি শিখিয়েছিলাম আমাদের প্রথম ভিডিওতেই, অর্থাৎ ডট প্রোডাক্টের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু এগুলো আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। ওই দুটো ভিডিও তোমরা দেখবে, একটা ডট প্রোডাক্টের জন্য তার পুরো অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি আর পুরো ডট প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেছি, আরেকটা ভিডিওতে আমি শুধু ক্রস প্রোডাক্ট নিয়েই কিন্তু আলোচনা করেছি। ভিডিও দুটো অবশ্যই দেখে নিও। তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি যে এ ডট বি আর এখানে রইল এ ডট বি আর এখানে মড এ তার স্কোয়ার আর নিচেও রয়েছে মড এ তার স্কোয়ার। তাহলে মড এ তার স্কোয়ার মড এ তার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। এই জায়গা পড়ে রয়েছে কি এ ডট বি মাইনাস এখানেও রয়েছে কি এ ডট বি। তাহলে এ ডট বি আর এ ডট বি এখানেও ক্যান্সেল হয়ে গেল, এই যে ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেলে এখানে পড়ে রইল শুধুমাত্র 0। তাহলে আমি এইটা আর এর ডট প্রোডাক্ট কত প্রমাণ করেছি? 0। তাহলে ভাষাটা এখন কি করে লিখব? ভাষাটা লিখব যেহেতু এ ভেক্টর ডট এখানে রয়েছে কি বি ভেক্টর মাইনাস এ ডট বি, এ ডট বি তার সাইডে শুধুমাত্র এ ভেক্টর রয়েছে, নিচে রয়েছে মড এ তার স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু 0। যেহেতু এইটা এর সঙ্গে ডট করে আমরা 0 পেয়েছি, অতএব এইটা ও এইটা পরস্পর লম্ব, সেটা বাংলা ভাষা এখানে লিখবে, এখানে লিখবে। আমি কিন্তু লিখছি না, আমার বেশি জায়গা নেই, সেই জন্য কি লিখবে? অতএব, অতএব এই ভেক্টর আমি লিখেই দিই, তোমাদের প্রতি যেন ভরসা আমার উঠে যাচ্ছে। বি ভেক্টর মাইনাস এ ডট বি মড এ তার স্কোয়ার আর এখানে রয়েছে কি আমার শুধুমাত্র এ ভেক্টর, এরা পরস্পর লম্ব হয়ে যায়, লিখে দিলাম। কিন্তু বিশ্রী হয়ে যাচ্ছে জন্য আমি বললাম যে লিখবো না, তোমরা বোঝো না ব্যাপারটা, যে এ ডট এটা ইজ ইকুয়াল টু 0, অতএব এইটা ওর সঙ্গে লম্ব, প্রমাণিত, খতম। তাহলে এই ছিল 5 দাগের 1 দাগ। এবার 5 দাগের 2 দাগে যে অঙ্কটা রয়েছে ওটা আসলে একদম বাচ্চাদের অঙ্ক, মানে কোনো জটিলতার মধ্যে নেই, তবুও লিখে আমি ওটা বুঝিয়ে দিচ্ছি। দেখো সেটা কি আছে, দেখো 5 দাগের 2 নম্বর কোশ্চেনে আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা এই এলএইচএস নিয়ে এগোনোর চেষ্টা করি আর এইচএসে আমি পৌঁছানোর চেষ্টা করব। দেখো আমাদের রয়েছে কি যে এলএইচএসে কি রয়েছে মড অফ এ ডট বি। এ ডট বি মানে আমরা কি শিখেছি? এ ডট বি মানে কিন্তু আমরা শিখেছি কি মড এ মড বি কস থিটা। এটা কিন্তু আমি যেমন ডান দিকে লিখেছি এইভাবেই লিখবে, তাহলে ডাইরেক্ট ওটা আনতে আমার সুবিধা হবে। আচ্ছা, যেহেতু এইখানে মড রয়েছে তাই কস থিটাতেও আমি মড দিয়ে দিলাম, যেহেতু মড রয়েছে সেজন্য আমি ডান দিকে সবাইকে মড দিয়ে দিলাম। এবার একটু মন দিয়ে যদি তুমি ভাবো, এই যে কস থিটা আছে, কস থিটার ভ্যালু কিন্তু +1 থেকে -1 পর্যন্ত রয়েছে, তাই তো? তাহলে +1 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি 1 যদি কারোর সঙ্গে গুণ করা হয় তাহলে সেই জিনিসটা রিপিট পাই। অর্থাৎ ধরে নাও যে এর মানটা হলো 1 যদি এর সঙ্গে গুণ করি তাহলে এটাই তো পাবো, তখন এই দুটো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। যদি 1 না হয় তাহলে 1-এর বেশি 2 কিন্তু হতে পারবে না, তাহলে 1-এর কম হবে, কারণ cos θ সর্বোচ্চ ভ্যালু তো 1 হয়। তাহলে 1-এর কম, মনে করো কোনো জায়গায় রয়েছে ভগ্নাংশ হাফ, ধরো কোনো জায়গায় রয়েছে হাফ, cos θ মান তো হাফ হতে পারে, তাহলে এই জিনিসটা cos θ মান হলো হাফ, তাহলে একে আমি 2 দিয়ে ভাগ করলে তবে এর সঙ্গে সমান হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে তবে ওর সঙ্গে সমান হচ্ছে। যদি 2টা না থাকতো তাহলে কি হতো? এটা বড় হয়ে যেত। তাহলে সেই জন্য আমি ভাষাটা কি বলছি? ভাষাটা এটা বলছি, যদি cos θটা তুলে দিই তাহলে এখানে শুধুমাত্র লেস দ্যান ইকুয়াল টু হবে, এখানে মড এ বসবে আর এখানে মড বি বসবে। এই লেস দ্যান ইকুয়াল টু কথাটার অর্থ কি? ইকুয়াল টু কখন হবে? যখন cos θর ভ্যালু আমার 1 হবে, অর্থাৎ θ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, তখন কিন্তু আমার এটা ইকুয়াল টু হয়ে যাবে। কিন্তু যখন cos θর মান আমার 1 হবে না, 1 না হলে 1-এর থেকে ছোট হবে, ছোট হলে কি হবে? হয় 1/2 হবে, 1/3, যা খুশি একটা ভ্যালু তো হবে। তাহলে সেই সময় ভাবো তো 1/2 হলে একে 2 দিয়ে ভাগ করলে তবে এর সঙ্গে সমান হচ্ছে, 2 দিয়ে যদি ভাগ না করতাম তাহলে এটা কি হতো? বড় হতো। তাহলে সেটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। ক্লিয়ার কথাটা? তাহলে এই ছিল আমাদের 5 দাগের 2 নম্বর কোশ্চেন। এবার আমরা তার পরের কোশ্চেনে যাব। দেখো কোশ্চেন নাম্বার 6-এ কি বলেছে? এ বি সি তিনটি অসমতুলিক ভেক্টর,
এবং তুমি একটা আর ভেক্টর নির্ণয় করো যার ফলে এদের ডট প্রোডাক্টগুলো জিরো হবে। কি বলেছে? এবিসি তিনটি অসমতলিক ভেক্টর। তাহলে এই এবিসি ভেক্টর তিনটি কেমন সেটা কি আমি জানি না, কিন্তু এটুকু জানি তারা একই সমতলে নেই। কথাটার অর্থ ধরো এই আমার একটা আঙুল, এটা হলো এ, আর এই জায়গায় এমন একটা রয়েছে বি, আর সি মনে করো এইভাবে রয়েছে, অর্থাৎ ওরা একই সমতলে নেই। একই সমতলে মানে এইভাবে থাকবে, তারা একই সমতলে নেই। তাহলে আমি এই জায়গায় প্রথম অঙ্ক করার সময় ধরে নিচ্ছি, ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। ক্লিয়ার? এটা আমি এ ভেক্টর আর বি ভেক্টর ধরে নিলাম। আর আরেকটা রয়েছে কি সি ভেক্টর, তাহলে সি ভেক্টর ইজ ইকুয়াল টু c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। এইবার ভাবো আমাদের কি নির্ণয় করতে বলেছে এক্স্যাক্টলি? আমাদের কিন্তু এই আর ভেক্টরটা নির্ণয় করতে বলেছে, সেই জন্য আমি আর ভেক্টরটাকে ধরে নিচ্ছি। তাহলে এই জায়গায় লিখছি, ধরি আর ভেক্টরটা ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। ক্লিয়ার? যদি আমি কোনো উপায়ে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে পারি তবেই কিন্তু আর ভেক্টরটা তৈরি হয়ে যাবে। পরিষ্কার? তাহলে এই জায়গায় আমি প্রথম লিখছি এ ডট আর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এ ডট আর, এ ডট আর যদি বের করি, এর সঙ্গে যদি ডট করি তাহলে আমি বলতে পারি a1 x প্লাস a2 y প্লাস a3 z। এ ডট আর তার মান কত বলেছে? 0, সেই জন্য এটা 0 লিখলাম। অনুরূপে আমি লিখছি বি ডট আর, বি ডট আর যদি করি তাহলে বি এর সঙ্গে ডট করলে হয় b1 x প্লাস b2 y প্লাস b3 z ইজ ইকুয়াল টু, সেটাও কত পেলাম? 0 পেলাম। অনুরূপে সি ডট আর, তাহলে সেটা হলো c1 x প্লাস c2 y প্লাস c3 z ইজ ইকুয়াল টু 0 পেলাম। এইবার মনে করো তো থার্ড সেমিস্টারে ক্যামারের যে রুলটা তোমরা শিখেছিলে, সেই ক্যামারের রুল কেমন ছিল? এরকম একটা ইকুয়েশন দিয়ে দেওয়া থাকতো, সেখান থেকে এক্স ওয়াই জেড এর মান তুমি নির্ণয় করতে, তাই তো? সে জায়গায় আমরা কি করতাম, যে ডেল্টা ইজ ইকুয়াল টু শুধুমাত্র কফিসিয়েন্ট ভেক্টরগুলো লিখতাম। সেই কফিসিয়েন্ট ভেক্টরটা কি এখানে? a1 a2 a3, আর এই জায়গায় রয়েছে b1 b2 b3 আর c1 c2 c3, এটাই তো কফিসিয়েন্ট ভেক্টর ছিল। যেহেতু আমার প্রশ্নে বলে দেওয়া আছে যে এই এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এরা হলো অসমতলিক, আর অসমতলিক হলে কখনো এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হতে পারে না, এটা যেন মাথায় থাকে। তাহলে এটা যদি 0 না হয়, এটা হলো ডেল। আমি যদি ডেল অনের মান বের করতাম, ডেল অনের ক্ষেত্রে ডান দিকের এই জায়গায় শুধু 0 বসতো, তাহলে ডেল অন কি হয়ে যেত? 0 হয়ে যেত। 0 0 0 বসাতাম এই যে ডান দিকের সংখ্যা। যদি ডেল টু বের করতাম তাহলে এই জায়গায় 0 0 0 বসাতাম, ডেল টুর মানও 0 হতো। ডেল থ্রির ক্ষেত্রে 0 0 0 বসালে ডেল থ্রিও 0 হয়ে যেত। তাহলে আমি বলতে পারি ডেল 0 নয়, কিন্তু ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি সব কী হয়ে যাবে? 0। এই যে লিখছি ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি ইজ ইকুয়াল টু সবাই কী হবে? 0। তাহলে মনে করে দেখো তো সেই ক্রামারের রুল, ক্রামারের রুলের কী ছিল? যদি ডেল 0 না হয় কিন্তু ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি তিনটেই যদি 0 হয় তাহলে অবশ্যই এক্স এর মান 0, ওয়াই এর মান 0, জেড এর মানও 0 হবে। তাহলে আমি এই জায়গা থেকে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0, জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে আর ভেক্টরটা কী পেলাম? 0 আই ক্যাপ 0 জে ক্যাপ 0 কে ক্যাপ। তার মানে আর ভেক্টরটা হলো একটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে পরিষ্কার হলো তোমাদের কাছে যে 6 দাগের কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করলাম। এই জায়গাটা শুধুমাত্র বোঝার বিষয় আছে, এই অসমতলিক হলে এটা 0 হয় না। কেন হয় না? এটা আমাদের পরের নম্বর চ্যাপ্টারেই কিন্তু আছে, যে ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট আছে, ওখানে গিয়ে এটা আবার আলোচনা আছে। ক্লিয়ার? আপাতত মনে রাখো অসমতলিক হলে ওটা 0 হয় না। তাহলে 0 যদি না হয় তাহলে আমরা অবশ্যই তার ভ্যালুটা পেয়ে গেছি এবং আর ভেক্টরটা আমরা নির্ণয় করে নিয়েছি। তাহলে এই ছিল 6 নম্বর কোশ্চেন। এবার 7 নম্বর কোশ্চেন আমরা করব। দেখো 7-এর 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, যদি এই শর্তটা সিদ্ধ করে তাহলে প্রমাণ করো এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব হবে। যদি লম্ব হয় তাহলে এক্স্যাক্টলি এ ডট বি এর মান কত হয়? 0। তার মানে আমাকে উল্টো পথে প্রমাণ করতে বলেছে এ ডট বি ইকুয়াল টু 0 হবে, সেটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে। প্রত্যেকটা অঙ্ক দেখো আমি যখন পড়ছি, পড়ে অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে, মানে আমি অঙ্কটা পড়ার পর কোন জায়গায় পৌঁছাতে হবে এইটা কিন্তু আমি বুঝতে পারছি, যার জন্য কিন্তু অঙ্কটা আমার কাছে সহজ মনে হয়। আমিও চাই এই ফিলিংসটা তোমাদের মধ্যে আসুক। একটা অঙ্ক পড়লে আমাকে কোথায় পৌঁছাতে হবে, এই ফিলিংসটা যখনই তোমার মধ্যে আসবে অঙ্কটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। এই ফিলিংসটা আনার জন্যই কিন্তু আমি বারবার বলি ফিল দ্য ম্যাথ, অর্থাৎ ম্যাথমেটিক্সটাকে অনুভব করো। দেখো এই জায়গায় তাহলে আমি করছি কি,
বোথ সাইডে হোল স্কোয়ার করব। তাহলে আমি যে লিখছি a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানেও রইল a মাইনাস বি তার হোল স্কোয়ার। বোথ সাইডে যদি হোল স্কোয়ার করা হয় তাহলে সেটা এক্স্যাক্টলি কি তৈরি হয়, a প্লাস বি আর এখানে ডট a প্লাস বি। ওকে, আর এই দিকেও কি তৈরি হয়, a মাইনাস বি আর এখানে ডট a মাইনাস বি ভেক্টর, এটা কিন্তু তৈরি হয়। এবার এটা নর্মালি তুমি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আছে সেটাও বসাতে পারো, আর না হলে তুমি ভেঙে ভেঙে গুণও করতে পারো, তোমার যেটা পছন্দ। তুমি যদি ভেঙে ভেঙে গুণ করো, এর সঙ্গে a গুণ করলে মড a তার স্কোয়ার, আচ্ছা এর সঙ্গে এটা গুণ করলে কি হয়, a ডট বি হয়, বির সঙ্গে এটা গুণ করলে কি হয়, বি ডট এ হয়। ভেক্টরে কিন্তু আগের সংখ্যা আগেই লিখতে হয়, যদিও ডট প্রোডাক্ট কমিউটেটিভ ঘুরিয়ে লেখা যায়। আচ্ছা এর সঙ্গে যদি আমি এটা গুণ করি, সরি এখানে আরেকটা বাকি রয়েছে, বির সঙ্গে এ গুণ করেছে, এটা হয়েছে বির সঙ্গে বি গুণ করলে কি হয়, মড বি তার স্কোয়ার। সেমভাবে ডান দিকে যদি গুণ করি তাহলে সেটা হয় মড এ তার, এর সঙ্গে যদি বি গুণ করি তাহলে মাইনাস এ ডট বি, আবার এর সঙ্গে এটা গুণ করলে মাইনাস বি ডট এ, আবার এর সঙ্গে এটা গুণ করলে প্লাস মড বি তার স্কোয়ার। পরিষ্কার? তাহলে এই হলো আমাদের টোটাল জিনিসটা। এবার দেখো এইদিকে মড এ স্কোয়ার আছে, এইদিকে মড এ স্কোয়ার, এইদিকে মড বি স্কোয়ার, আর এইদিকেও দেখো মড বি তার স্কোয়ার আছে, কেটে গেল। এ ডট বিও যে জিনিস, বি ডট এও সেম জিনিস, তাহলে এই দুটো একই জিনিস, সেই জন্য আমি এখানে লিখছি 2a ডট বি। ডান দিকে দেখো সেমভাবে এ ডট বি রয়েছে, ওইদিকে রয়েছে মাইনাস 2a ডট বি। ক্লিয়ার? এটা কেন লিখতে পেরেছি, যেহেতু ডট প্রোডাক্ট কমিউটেটিভ, সেটা লিখে দিতে হবে। তাহলে এই যে রইল a ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, সেই জন্যই কিন্তু আমরা এটা লিখতে পেরেছি। কোনো স্টুডেন্ট যদি এই সূত্রটা, এই লাইন লেখার পর এই সূত্রটা ভেঙে না লিখে ডাইরেক্ট a প্লাস বি তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখে, তাহলেও হবে, সাইডে শুধু এইটুকু লিখে দিতে হবে। ওকে, তাহলে এই জায়গা ওটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে আমি কি পাবো, ওটা এইদিকে আসলে হয় 4a ডট বি ইজ ইকুয়াল টু 0, তাহলে শুধুমাত্র a ডট বি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে প্রমাণ হয়ে গেল a ডট বি ইকুয়াল টু 0। a ডট বি ইকুয়াল টু 0 হলে আমরা কি জানি, যে অতএব a ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর। পরিষ্কার? এত সহজ জিনিস। প্রমাণটা বুঝতে পারলে চলো এবার 7 দাগের 2 নম্বর কোশ্চেনটা দেখে নিই। তাহলে দেখো 7 দাগের 2 দাগ বলেছে, যদি এই শর্তটা সিদ্ধ হয় তাহলে তুমি প্রমাণ করো a আর b পরস্পর লম্ব, যেখানে এও 0 নয় বিও 0 নয়, এই কথাটা বলে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা নর্মালি যেমন ডট রয়েছে আগের, মানে 7 দাগের 1 দাগের অঙ্কটা যেভাবে করলাম, এটা একদমই হুবহু সেটা দিয়ে দেওয়া আছে না। তাহলে সেইভাবেই করার চেষ্টা করছি। দেখো এই যে এটা দিয়ে একে যদি গুণ করি মড এ তার স্কোয়ার, এটা দিয়ে একে গুণ করলে কি হয়, এ ডট বি হয়, এটা দিয়ে একে গুণ করলে কি হয়, বি ডট এ হয়, আর এটা দিয়ে একে গুণ করলে কি হয়, মড বি তার হোল স্কোয়ার হয়, আর এদিকে রয়েছে মড এ তার স্কোয়ার প্লাস মড বি তার স্কোয়ার। তাহলে দেখে আমাদের বুদ্ধি কি বলছে, বুদ্ধি বলছে এইটা আর এইটা, এইটা আর এইটা কেটে গেল, ক্যান্সেল হয়ে গেছে। তাহলে আমার পরে রয়েছে কি 2a ডট বি, তাই এই যে লিখলাম 2a ডট বি ইজ ইকুয়াল টু 0, তাহলে শুধুমাত্র a ডট বি ইজ ইকুয়াল টু 0। a ডট বি 0 হলে কি হবে, সে আগে লেখাই, তাহলে a পারপেন্ডিকুলার বি প্রমাণিত, প্রমাণিত, খতম। ওকে, তাহলে এরপরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এবার আমরা দেখবো। তাহলে দেখো 9 নম্বর কোশ্চেন, এখানে এ বি সি 3টি ভেক্টর বলে দেওয়া আছে, তার মধ্যে 9-এর মধ্যে আবার কটা কোশ্চেন রয়েছে নাকি 6টা কোশ্চেন, তার মধ্যে 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ ক্রস বি নির্ণয় করো। এ ক্রস বি, এ আর বি এর ক্রস, যেটা আমি করিয়ে দেবো না, একদম সহজ জিনিস, ও করে আমি সময় নষ্ট করব না। 2 দাগে কি বলেছে, সি ক্রস মাইনাস এ নির্ণয় করো। সি ক্রস মাইনাস এ কথাটার অর্থ কি, মাইনাস এ মানে এটাকে শুধু মাইনাস দিয়ে গুণ করো, তারপর সির সঙ্গে ক্রস করো। মাইনাস এ মানে কি, মাইনাস 2 আর এখানে হবে মাইনাস 1, তাহলে তার ক্রস প্রোডাক্টও তুমি করতে পারবে, সেটা করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ক্রস প্রোডাক্টের আলাদা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, সেখানে এই জাতীয় জিনিস আমি শিখিয়েছি। 3 নম্বর কোশ্চেনে বলেছে প্রথমে এইটা নির্ণয় করো, তার সঙ্গে সি ক্রস করো, এরকম ভিডিও আমি বানিয়ে দিয়েছি, প্রচুর অঙ্ক করেছি সেটা নিয়ে। 4 নম্বর কোশ্চেনে এ প্লাস বি আর বি মাইনাস সি আগে বের করে নেবো, তারপর তাদের ক্রস করব, এটা করেও আমি সময় নষ্ট করছি না। 5 নম্বর কোশ্চেনে বলেছে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। তাহলে 5 নম্বর কোশ্চেনটা আমি সমাধান করছি, এইদিকে একটু দেখবে। ওকে, কি বলেছে, এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমি এই জায়গায় লিখে নিচ্ছি যে ধরি মধ্যবর্তী কোণ, ধরি মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। ওকে, মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা কি জানি, কস থিটা
ইজ ইকুয়াল টু কোন দুটোর মধ্যবর্তী বলেছে এ আর বি এর cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি বাই মড এ ইন্টু মড বি, এটা লেখা যায়। তাহলে এ ডট বি যদি করি, এই জায়গা 2 রয়েছে আয়ের সহগ, এই জায়গা কিন্তু আয়ের সহগ 0 রয়েছে, 2 আর 0 গুণ করলে 0, যে রয়েছে 1 আর এখানে রয়েছে -2, তাইলে এখানে হলো কত -2, কে রয়েছে -1 আর এখানে রয়েছে 1, তাহলে এখানেও হলো -1। ওকে, আমি মডুলাস ভ্যালুটা দিচ্ছি। বাই নিচে রয়েছে কত মড এ মড বি, তাহলে 2 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 1 এর স্কোয়ার, তাহলে এই যে রইল 2 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 1 এর স্কোয়ার ইন্টু মড বি করলে 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার পাওয়া যায়, তাহলে এই যে লিখছি √1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে আমি বলতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু, উপরে রয়েছে 3, মডিউলাস নিয়েছি কেন, যাতে সূক্ষ্ম কোণ বের করতে পারি, সেই জন্য কিন্তু মডিউলাস নিয়েছি। আর নিচে রয়েছে দেখো এইটা 2 এর স্কোয়ার মানে 4, 4 আর 4 8, আর একে 9, 9 এর রুট করলেও হয় 3, আর এখানে রয়েছে শুধুমাত্র √2, এই দুটো কেটে গেল। তাহলে আমি বলতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 1/√2। এবার নিজেকে প্রশ্ন করো তো cos কত ডিগ্রির মান 1/√2, cos কিন্তু 45 ডিগ্রির মান 1/√2 মানে π/4, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে π/4। দেখো তো যদি দুটো সরল রেখা থাকে, মনে করো এইভাবে রয়েছে আর কিভাবে আঁকি, ধরো এইভাবে আরেকটা সরল রেখা রয়েছে, দুটো সরল রেখার মধ্যবর্তী কোণ কিন্তু দুখানা হয়, এই একটা হয় আর এই একখানা হয়, তাই না? তাহলে একটা কোণ যদি আমার 45 ডিগ্রি হয়, তাহলে অপর কোণ কিন্তু 135 ডিগ্রি হবে। তাহলে এই জায়গা যদি কেউ উত্তর এটার পরিবর্তে 3π/4 অর্থাৎ 135 ডিগ্রি লেখে, সেটাও কিন্তু সঠিক হবে। তাহলে দুটো উত্তরই কিন্তু এখানে গ্রহণযোগ্য। থিটা ইজ ইকুয়াল টু π/4 লিখে দিলে সেটার মানও যা, আর থিটা ইজ ইকুয়াল টু 3π/4 লিখলে সেটার মানও তাই। π/4 হলে এই কোণ আর 3π/4 হলে পরে এই কোণ, সেটা তো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণই, আমি এটা বের করি আর এটা বের করি, একই কথা, প্রয়োজনে দুটোই লিখে দাও তুমি। ক্লিয়ার? ওকে, তাহলে এইবার সেমভাবে এ ও সি এর মধ্যবর্তী কোণের সাইনের মান বের করবে। এ ও সি এর মধ্যবর্তী কোণের সাইনের মান যদি আমার বের করতে হয়, আমি cos থিটা ইজ ইকুয়াল টু এই ফর্মুলা লিখতে পারবো তো, cos থিটা a ডট সি বাই মড এ মড সি। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা শুরু করো, আমি মুছে দিয়ে 6 দাগের অঙ্কটাও কিন্তু করে দিচ্ছি, তোমরা শুরু করে দাও কিন্তু। তাহলে 6 দাগের অঙ্কটার জন্য আমি ধরে নিয়েছি মধ্যবর্তী কোণটা থিটা রয়েছে, তাহলে আমি কি বলতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু a ডট সি ইজ ইকুয়াল টু মড এ মড সি। ওকে, মড এ মড সি হলো, তাহলে a ডট সি যদি বের করি, এই দুটো গুণ করলে কত হয় মাইনাস কত হচ্ছে 2, তারপর এইটা আর এটা গুণ করলে কত হয় -6, এইটা আর এটা গুণ করলে কত হয় +2। আমি মডুলাস ভ্যালুটা আগের লজিক অনুযায়ী নিচ্ছি। মডে বের করলে 2 এর স্কোয়ার 4, 4 8 আর একে 9, তার রুট করলে হয় 3, যেটা আগের বার করেছিলাম সেমভাবে করলাম, ভেঙে দেখালাম না। আর এখানে রয়েছে 1, এটা লিখে দেখাই, 1 রয়েছে, এখানে 3 এর স্কোয়ার 9 রয়েছে, 2 এর স্কোয়ার 4 রয়েছে। তাহলে বলতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু, এই 2 আর 2 কেটে দিলাম, উপরে রয়েছে শুধুমাত্র 6, নিচে রয়েছে শুধুমাত্র 3। ওকে, তাহলে এইবার আমার নিচে রয়েছে 3, এই জায়গা 9 এর 10, √14 হলো, এটা 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 হবে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত পেলাম 2/√14। cos থিটা যদি 2/√14 হয়, তাহলে sin থিটার মান কত হবে? আমরা এই জায়গায় বলতেই তো পারি sin থিটা ইজ ইকুয়াল টু √1 - cos স্কোয়ার থিটা। তাহলে সেই জায়গা থেকে বলতে পারি √1 - cos এর স্কোয়ার মানে এটা হবে 4, এখানে হবে 14। তাহলে রুট করলে পারে বা লসাগু করলে উপরে হয় 10, নিচে হয় 14। নিশ্চয়ই এগুলো তোমরা যোগ বিয়োগ করতে জানো। তাহলে সাইন থিটার মান হলো এটা। আমি কিন্তু সূক্ষ্ম কোণের সাপেক্ষে বের করেছি, স্থূল কোণ যদি বের করা হয় সেটা কিন্তু আলাদা হবে। ওকে, তাহলে এই জায়গায় এই হলো আমাদের 9 দাগের মোট যতটুকু কোশ্চেন ছিল সেটুকু আমি সমাধান করে দিলাম। তাহলে এগিয়ে যাব সামনের দিকে। দেখো কোশ্চেন নাম্বার 10-এ কি বলেছে? 10-এ বলেছে এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, এই দুটো ভেক্টরের উপরই একটা লম্ব ভেক্টর, সেটা তুমি নির্ণয় করো। যখনই এরকম লম্ব ভেক্টরের কথা আসবে, এটা বিশেষ করে সরলরেখা চ্যাপ্টারে গিয়ে কিন্তু এরকম প্রশ্ন প্রচুর পাবে। লম্ব ভেক্টরের কথা যখনই আসবে তখনই মনে রাখবে এদের ক্রস করতে হয়। কেন? এ ক্রস বি যদি আমি করি তাহলে সেটা কি হয়, মড এ মড বি সাইন থিটা আর এন ক্যাপ। এই এন ক্যাপটা কি ছিল? অভিলম্ব ভেক্টর, তাই তো ছিল। তার মানে যদি আমি এ ক্রস বি করি তাহলে আমি অবশ্যই ওই এ আর বি এর সঙ্গে লম্ব ভেক্টরটা পাবো। যখনই এই লম্ব শব্দটা বলবে সর্বদা কিন্তু এ ক্রস বি করতে হবে, এটা মাথার মধ্যে গেঁথে রাখবে। এই অঙ্ক কিন্তু সরল রেখায় গিয়ে প্রচুর কাজে লাগবে তোমাদের, প্রচুর পরিমাণে কিন্তু সেখানে তোমাদের ইউজ করতে হবে। সুতরাং আমাদের লম্ব ভেক্টর বের করতে বলেছে দুটোর উপরেই, এবং সেই ভেক্টরের মান একক হতে হবে, সেটা পরে চিন্তা করছি, আগে লম্ব ভেক্টর। তাহলে এই জায়গায় লিখছি
এ ভেক্টর ও বি ভেক্টর এর উপর লম্ব ভেক্টর লম্ব ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি করে আমাদের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিতে হবে, দিলাম, ঠিক আছে। তারপর কি করতে হবে, এ ভেক্টরের সহগ এই জায়গায় আই এর সহগ রয়েছে 1, জে এর সহগ রয়েছে 1 আর কে এর সহগ নেই মানে 0। বি ভেক্টরে রয়েছে আই এর সহগ -1, এটা 0 আর কে এর সহগ রয়েছে 1। তাহলে এ ক্রস বি যেমন করে ভাঙাই তেমন করে এটাকে খুচরো করছি। আই ক্যাপ এই বরাবর গুণ করলে 1 আর ওখানে রয়েছে 0 মাইনাস জে ক্যাপ, তাহলে সেই জায়গায় আমাদের কি রইল যে এই বরাবর গুণ করলে 1, এই বরাবর গুণ করলে হয় 0 প্লাস কে ক্যাপের সঙ্গে এই বরাবর 0 লিখলাম না, মাইনাসে প্লাস এই বরাবর গুণ করলে হয়ে যায় 1। তাহলে কি পেলাম এক্স্যাক্টলি, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এই হলো আমাদের ওই এ আর বি এর উপর লম্ব বলো অভিলম্ব বলো সেই ভেক্টরটা। এখন প্রশ্নে বলেছে অভিলম্ব বা লম্ব একক ভেক্টরটা নির্ণয় করো, তাহলে সেটা একক হতে হবে। তাহলে এই যে এ ক্রস বি বের করেছি সেটাই আমি লিখছি যে এ ক্রস বি এর অভিমুখে একক ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে একক ভেক্টরটা কি করে করব আমরা, ওই ভেক্টরটাকেই যে ভেক্টরটা বের করেছি আমরা তাকে তার মডিউলাস দিয়ে শুধু ভাগ করে দেবো, এবার এই কথাটা যদি জটিল লাগে তোমার লিখতে হবে না, এই কথা এক্ষুনি তুমি মুছে দাও। তোমাকে আমি কিভাবে শিখিয়েছিলাম যে যখনই একক ভেক্টর বলবে সেই ভেক্টরটা তুমি বসিয়ে দাও, তাকে শুধু তার মড দিয়ে ভাগ করো, মড দিয়ে ভাগ করলে 1 + 1 + 1, কারণ 1 এর স্কোয়ার মানে 1 হয়, সেই জন্য ওটা লিখেছি। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই রইল √3, এই হয়ে গেল অ্যান্সার, খতম। ক্লিয়ার কথাটা? তাহলে 10 দাগের 1 দাগ এইভাবে আমি করলাম, 10 দাগের 2 দাগ 3 দাগ হুবহু সেম অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেম ভাবে এ ক্রস বি করবে, তার উপর একক ভেক্টর নির্ণয় করবে, সেটাই বলেছে। তাহলে 10 দাগের 2 দাগ এবং 3 দাগ তোমাদের হোমওয়ার্ক থাকছে। ক্লিয়ার? এবং 11 দাগের যে অঙ্কটা রয়েছে 11 দাগের অঙ্কটায় আমি দেখলাম তোমাদের কিন্তু এখানে একটা থিওরি প্রমাণ করতে দিয়েছে। থিওরি মানে এক্স্যাক্টলি কি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটে বলে দেওয়া আছে, সেখানে বলেছে প্রমাণ করো যে এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি হবে। তার মানে এলএইচএস আলাদা করে আমি বের করব, প্রথম বি প্লাস সি বের করে নিলাম, তার সঙ্গে এ ডট করলাম, আবার আর এইচএস আলাদা করে বের করলাম, এ ডট বি করলাম আর বি ডট এ ডট সি করলাম, তার যোগ করে দিলাম, এলএইচএস আলাদা করে আর এইচএস আলাদা করে, দুটো সমান হয়ে গেল। ও করবো না আমি, ও করে সময় নষ্ট করবো না। সেমভাবে আমি 11 দাগের 2 দাগও করবো না। 2 দাগ তোমাদের কীভাবে করবে, প্রথম বি প্লাস সি বের করে নেবে, তার সঙ্গে এ ক্রস করবে, সেমভাবে আলাদা আলাদা ওইটা করে নেবে আর এইচএসে। তাহলে সরাসরি আমি চলে যাব কিন্তু 12 দাগের অঙ্কটা। দেখো 12 দাগের অঙ্কটা আমি করব না, কারণ 12 দাগের অঙ্কটা আমি কিন্তু আগে করিয়ে দিয়েছি তোমাদের, আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনের উপরে আমি সেই কথাটা লিখে দিচ্ছি, কথাটা তোমরা দেখে নেবে, শুনে নেবে, নিজে করবে, ওটাও হোমওয়ার্ক থাকছে। 12 দাগে কি বলেছে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এই বিন্দু তিনটি সমরেখ। প্রথম বিন্দুটা এ, দ্বিতীয় বিন্দুটা বি, তৃতীয় বিন্দুটা সি। আমি এ বি বের করব, এ বি মানে কি বি মাইনাস এ। তারপর আমি বিসি বের করব, বিসি মানে কি সি মাইনাস বি। তাহলে এ বি বের করলাম, বিসি বের করলাম, যদি এদের ভাগফল সমান হয় তাহলে সেটা কি হয়ে যাবে, সমরেখ হয়ে যাবে। তাহলে এটাই তো আমাদের ভেক্টর পদ্ধতিতে প্রমাণ। এই অঙ্ক কতবার করেছি আমি, পরপর মনে হয় 3-4টে ভিডিওতে শুধু এই অঙ্কই করিয়েছি, এই জন্য এটা করে সময় নষ্ট করছি না, এটা হোমওয়ার্ক থাকছে তোমাদের। ওকে, এবার 13 দাগের অঙ্কটা ভালো অঙ্ক, 13 দাগের অঙ্কটা আমি সরাসরি চলে যাবো এবং সেটা আমি করিয়ে দিচ্ছি। দেখো 13 দাগে কি রয়েছে, আলফা ভেক্টর এটা, বিটা ভেক্টর এটা। বলেছে এই দুটি ভেক্টরের উপরই লম্ব হবে এমন একটা ভেক্টর তুমি নির্ণয় করো যার মান আবার পাস হবে। তাহলে দুটোর উপরেই লম্ব বলেছে, লম্ব হলে আমি কি বলেছি, দুটোর ক্রস করতে হবে। তাহলে আগে সেটা করি আমি, তারপর পাসের কাহিনী পরে দেখছি। তাহলে এই যে আলফা ক্রস বিটা এটা লিখলাম, বা আমি ভাষাটা কি লিখবো, আলফা ও বিটা ভেক্টরের উপর লম্ব ভেক্টরটি হলো আলফা ভেক্টর ও বিটা ভেক্টর এর উপর লম্ব ভেক্টর, সেই লম্ব ভেক্টরটা কি, আলফা ক্রস বিটা। ওকে, তাহলে তার মান কি করে বের করতে হয়, উপরে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই যে লিখলাম, এই জায়গায় রইল 2 1, এখানে -3, এখানে 1 -2 1 রইল। তাহলে এই জায়গায় আমাদের রইল আই ক্যাপ, এই বরাবর গুণ করলে 1 মাইনাস এই বরাবর গুণ করলে পরে হয় আমার 6 মাইনাস জে ক্যাপ, তাহলে এই বরাবর গুণ করলে হয় 2। এই যখন আমি গুণ করবো না তখন সেটাও যেন দেখে দেখে লেখা হয় না, আমি গুণ করছি মানে আমার সঙ্গে তুমিও গুণ করা শুরু করে দেবে কিন্তু,
ওকে, তাহলে এই বরাবর 2 আর একটা মাইনাস বসাতে হয়, আর এই বরাবর -3, তাহলে +3 হয়ে গেল, প্লাস কে ক্যাপ রইল, কে ক্যাপের এই বরাবর -4, এই যে -4 একটা মাইনাস বসাতে হয়, এই বরাবর -1, তাহলে আমাদের পড়ে রয়েছে কি -5 আই ক্যাপ, আর এখানে রয়েছে -5 জে ক্যাপ, আর এই বরাবরও -5 কে ক্যাপ। ক্লিয়ার কথাটা? তাহলে এটা হলো কি আলফা ও বিটা ভেক্টরের উপর একটা লম্ব ভেক্টর বের করেছি। এখন আমাকে বলেছে এমন একটা লম্ব ভেক্টর বের করো যার মান 5। মান 5 আমি ভুলে গেলাম, আমি একক ভেক্টর বের করতে পারি কি? আর একক ভেক্টরের মান কত হয়? 1 হয়। তাহলে প্রথম আমি একক ভেক্টরের মান বের করব। তাহলে এই যে লিখছি যে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর এর অভিমুখে একক ভেক্টর, একক ভেক্টর, সে একক ভেক্টরটা কত? একক ভেক্টর ইজ ইকুয়াল টু আমি বলতে পারি যে প্রথম যে ভেক্টর রয়েছে, এই যে রয়েছে, তার সঙ্গে তার মডুলাস দিয়ে ভাগ করে দাও। মডুলাস দিয়ে ভাগ করলে এখানে কত হয়? 5 এর স্কোয়ার 25, 5 এর স্কোয়ার 25, 5 এর স্কোয়ার 25। তাহলে কত পেলাম আমি? সেটা পেলাম -5 উপর থেকে কমন নিয়ে নিই, তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর এখানে প্লাস কে ক্যাপ রইল, আর নিচে 3 × 25 = 75, 75-এর রুট করলে 5√3 হয়। ওকে, তাহলে 5√3, 5 আবার কেটে দিলাম। তাহলে এইবার আমাকে বলেছে 5 এককের একক ভেক্টর বের করতে হবে। এই একক ভেক্টরের নাম আমি ধরো ডি ক্যাপ দিলাম, আমারই পছন্দ হয়েছে, এই একক ভেক্টরের নাম আমি ডি ক্যাপ দিলাম। তাহলে আমি বলতে পারি ডি ক্যাপ মানে আমি পেয়েছি -আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই নিচে কত রয়েছে? √3। এই ডি ক্যাপ একটা একক ভেক্টর, একক ভেক্টরের মান কত হয়? 1 হয়। এবার তোমাকে বলেছে 5 এককের মান বের করো। তাহলে আমি যদি এই দিকে একটা 5 গুণ করলাম আর এই দিকে একটা 5 গুণ করলাম, হয়ে গেল, অঙ্ক শেষ। এটাই তো জিজ্ঞাসা করেছে। ভুল করে আমি √5 লিখে ফেলেছিলাম, ওখানে √3 হতো। তাহলে এই যে আমাদের 5 এককের একক ভেক্টর বের করতে বলা হয়েছে, এই যে শুধুমাত্র দুই দিকে 5 গুণ করলাম। এবার 5 যদি ভিতরে গুণ করে দাও, সেটা -5 আই ক্যাপ -5 জে ক্যাপ, আর এখানে -5 কে ক্যাপ হলো, আর নিচে পড়ে রয়েছে √3, হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে এই ছিল আমাদের 13 নম্বর কোশ্চেন। পরিষ্কার? চলো সামনের দিকে এগিয়ে যাব। এবং যে সমস্ত স্টুডেন্ট, হয়তো এমন অনেক স্টুডেন্ট আমার আছো যারা শুধুমাত্র এই ভিডিওটাই দেখছো, হয়তো পিছনের ভিডিওগুলো দেখলে না, ধরো সার্চিং করতে করতে আমার ভিডিওটা তোমার কাছে চলে গেছে, তুমি এই ভিডিওটা দেখলে, হয়তো বা তোমার ক্লাস ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় তুমি বুঝতে পারছো না। যেমন যে অঙ্কগুলো আমি বাড়ির কাজ দিচ্ছি, সেই অঙ্কগুলো হয়তো তুমি ভাবছো স্যার যদি করিয়ে দিত খুব ভালো হতো। তোমাকে আমি স্পেশালি রিকোয়েস্ট করছি, আমার সেই ভাই অথবা বোন, তুমি প্রয়োজনে আমার প্লেলিস্টে যাও, প্লেলিস্টে দেখবে ভেক্টর নামে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, অথবা 4th সেমিস্টার নামে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, যে প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানেও আছে। সেখানে ক্লিক করবে, সেখানে দেখবে ভেক্টরের পরপর সব ক্লাস করে দেওয়া আছে। প্রথম থেকে এই পর্যন্ত তুমি ক্লাস দেখো, আমি বলছি ভেক্টরে তুমি পারদর্শী হবে, এবং এটাও হতে পারে আমার থেকে বেশি জ্ঞান তুমি সঞ্চয় করতে পারো। এটা কিন্তু সত্য, যে গুরুর থেকে কি করে শিষ্য বেশি জানতে পারে, এটা কিন্তু কখনো অসত্য নয়, সত্য কথা। যদি মহাভারতের কাহিনী আমি দেখি, মহাভারতের দ্রোণাচার্য আর অর্জুনের কাহিনীটা যদি আমি পড়ি, দ্রোণাচার্য কিন্তু অর্জুনের গুরুদেব ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই দ্রোণাচার্যকে পরাজিত করেছিল কিন্তু অর্জুন। যদিও অর্জুন দ্রোণাচার্যকে হত্যা করেনি, হত্যা করেছিল ধৃষ্টদ্যুম্ন। ওকে, তাহলে এই যে কথাটা বললাম, গুরুর থেকে শিষ্য কিন্তু বেশি জানতে পারে। আমি হয়তো এই জিনিসটা তোমাকে শেখাচ্ছি, আমি তো সবসময় চাই মন খুলে শেখাতে, যে আমার থেকে তোমরা যেন বেশি পারো, যেন তোমরা বলতে পারো হ্যাঁ স্যার এই জিনিসটা ভুল হয়েছে, এটা না আপনি ভুল শিখিয়েছেন। এটা আমি সবসময় তোমাদের কাছে আশা করি। ক্লিয়ার? তাহলে যে সমস্ত স্টুডেন্ট তোমরা নতুন ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, তারা পিছনে যাবে এবং ভিডিওটা দেখে আসার চেষ্টা করবে। প্রয়োজনে 2x স্পিড দেবে, সেখানে স্পিডটা বাড়িয়ে ভিডিওটা দেখে নাও, কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে এই পর্যন্ত আসো। আমি এটুকু বলতে বাধ্য হব যে ভেক্টরের ক্লাসগুলো আমি যতটা খেটে করিয়েছি, এই ভেক্টর তোমার কাছে ইজি হবেই হবে। এতটা কষ্ট করে এবং এতটা ইজিভাবে আমি উপস্থাপন করেছি। ওকে, চলো এবার 14 নম্বর কোশ্চেনটা আমি করব। দেখো কোশ্চেন নাম্বার 14-তে কি বলেছে, যে a + b + c ভেক্টরের সমষ্টি নাল ভেক্টর, মড a মানে 6, মড b মানে 4, মড c মানে 3। তাহলে b ও c এর মধ্যবর্তী কোণটা তুমি নির্ণয় করো। অঙ্কটা কিন্তু ফেলে দেওয়ার মতো অঙ্ক নয়, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সুতরাং যেন ফোকাস এখানে থাকে এবং বোঝার চেষ্টা করবে। দেখো আমাকে বি ও সি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে। যদি মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে cos θ = b.c / mod b mod c। mod b mod c বলে দেওয়া আছে, তাহলে b.c এইটা কি আমাদের বলে দেওয়া আছে?
এই জিনিসটা কিন্তু কোনো জায়গায় উল্লেখ করে দেওয়া নেই, কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। কীভাবে উল্লেখ করে দেওয়া আছে? এর মধ্যেই উল্লেখ করে দেওয়া আছে। সেটা কেমন একটা উদাহরণ দিই। ধরো তোমাদের বাড়ির পাশে কোনো একটা দিদির বিয়ে হচ্ছে, দিদি কনের অবস্থায় সেজেছে, যেমন ব্রাইড সাজে, ভীষণভাবে সেজেছে। দিদি যখন সেজেছে, অনেকে কিন্তু গিয়ে দিদিকে হঠাৎ করে তুমি চিনতে পারলে না, তার মানে কি ওটা তোমার দিদি নয়? অবশ্যই তোমার দিদি, শুধু সেখানে একটা রং চং চড়ানো হয়েছে। তার মানে আমাদের বাস্তব জীবন বা ম্যাথমেটিক্সও সেরকমই হয়। এখানে হয়তো বি ডট সি এর মান বলে দেওয়া আছে, কিন্তু আমি সেটা চিনতে পারছি না, কেন? ওর উপর রং চং চড়ানো আছে। সেই রং চং যখন আমি খুলে ফেলবো বা মুছে ফেলবো, তখনই কিন্তু তার প্রকৃত রূপ আমি দেখতে পাবো। ক্লিয়ার? ঠিক সেরকমই একটা মানুষ, সেই মানুষটা যখন রেগে থাকে, রেগে অবস্থায় যদি তোমাকে কোনো কথা বলে, যেমন আমাদের বাবা মা রাগান্বিত অবস্থায় তোমাকে কোনো একটা কথা বললো, সেটা কিন্তু কখনোই তার মনের কথা নয়। বাবা মা শান্ত অবস্থায় যে কথাটা বলছে, সেটাই কিন্তু তার মনের কথা। বা প্রিয় মানুষ যখন শান্ত অবস্থায় কোনো কথা বলছে, সেটাই কিন্তু তার মনের কথা। রাগান্বিত অবস্থায় যখন কথা বলছে, সেটা কখনোই তার মনের কথা নয়, সেটা তার প্রকৃত রূপ নয়। এই অঙ্কটার মতন পরিষ্কার তোমাদের কাছে? তাহলে এর মধ্যে কোন জায়গায় লুকিয়ে আছে বি ডট সি, সেটাই আমি খুঁজে বের করার চেষ্টা করছি। দেখো, এই যে আমি বি আর সি, এইটা আমি এটাকে ডান দিকে নিয়ে গেলাম, এটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাসে হয়, মাইনাসে হয়। আমি এটাকে বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম। বোথ সাইডে যদি হোল স্কোয়ার করি, এই যে লিখছি বি প্লাস সি তার হোল স্কোয়ার, আর এখানে রইল মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার ডাইরেক্ট আমি হোল স্কোয়ারের ফর্মুলাটা ভাঙিয়ে দিই। যদি ভাঙিয়ে দিই তাহলে কি পাবো? এখানে মড বি তার স্কোয়ার প্লাস 2b ডট সি প্লাস মড সি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মড এ তার স্কোয়ার। এটা কখন লিখতে পারবো? আমি কিন্তু বলেছিলাম যদি ডট প্রোডাক্ট কমিউটেটিভ হয় তবেই সূত্র লেখা যায়, সেই জন্য এই জায়গায় লিখতে হবে যেহেতু বি ডট সি ইজ ইকুয়াল টু সি ডট এ, সি ডট বি, বি ডট সি ইজ ইকুয়াল টু সি ডট বি। পরিষ্কার? তাহলে এইবার দেখো তো, মড বি তার স্কোয়ার যদি করি তাহলে সেটা হবে কত? 16, আর এখানে রইল 2b ডট সি প্লাস মড সি তার স্কোয়ার যদি করি সেটা কত হয়? 9। মড এ তার স্কোয়ার করলে কত হয়? 36। তাহলে এই জায়গার থেকে এখন যদি আমি এই যে রংটা মুছে ফেলি, তাহলে কি রইল? 36 মাইনাস 9 মাইনাস 16। দেখো তো বি ডট সি বেরিয়ে যাচ্ছে কিনা ধীরে ধীরে। 36 থেকে 16 বাদ গেলে থাকে আমার 20, 20 থেকে 9 চলে গেলে থাকে আমার 11। তাহলে আমি বলতে পারি বি ডট সি ইজ ইকুয়াল টু 11/2। দেখেছো ওর মধ্যে কেমন করে লুকিয়েছিল? তাহলে এই কথাটা চিরকাল মনে রাখবে। কোনো একজন প্রিয় ব্যক্তি বা আমাদের বাবা মা যখন রাগান্বিত অবস্থায় কোনো কথা বলে, সেটা কিন্তু কখনোই তার মনের কথা নয়, তার উপরে একটা মেকআপ চড়ানো আছে, যেটা হচ্ছে সেই মুহূর্তে তার অভিমান, রাগ। সেই মেকআপের পরিপ্রেক্ষিতে তুমি তাকে সেভাবে দেখছো, কিন্তু সেই মেকআপটা যখন ধুয়ে যাবে তখন তার নরম মনটা তুমি দেখতে পাবে। বোঝা গেছে? তখন তার প্রকৃত রূপটা তুমি দেখতে পাবে, সে তোমাকে কতটা ভালোবাসে, মা বাবা কতটা ভালোবাসে, তখনই কিন্তু তুমি বুঝতে পারবে। সুতরাং যখন খুব রেগে থাকবে, খুব বেশি কথা তখন বলবে না দরকার হলে, বা কোনো কথার উত্তর তখন দেওয়ার দরকার নেই। যখন রাগটা কমে যাবে তখনই বলো, তোমার না এই কথাটা ভুল হয়েছিল মা, বাবা তুমি না এই কথাটা ভুল বলেছিলে, এটা না এইভাবে না বলে এভাবেও বলা যেত। এটাই কিন্তু একটা স্টুডেন্ট বা একটা মানুষের প্রকৃত কর্তব্য হয়। এবং আমি কি ভুল করি না? আমিও ভুল করি, আমিও অনেক সময় রাগান্বিত অবস্থায় অনেক কথা বলে ফেলি, কিন্তু যখনই আমার ব্রেনটা শান্ত হয় তখন আমি নিজে নিজে কিন্তু ভীষণ অনুতপ্ত হই, এই কথাটা না আমার না বললেও হতো, কিন্তু ওই মুহূর্তে কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার কিন্তু অনেক সময় আফসোস হয়। হয়তো সরাসরি আমি সবার কাছে ক্ষমা চাইতে পারি না, কিন্তু আমার দ্বারা যদি কেউ কোনো সময় আঘাত পেয়ে থাকে, আমি কিন্তু ঘরের কোণে এলেও তার কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিই যে এটা আমার না ভুল হয়েছিল, যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও ভগবান, বা তুমি আমাকে ক্ষমা করে দিও। সেরকম কিন্তু আমি সবসময় বলার চেষ্টা করি, যদিও সবাই সবসময় সেটা বুঝতে পারবে না, কিন্তু তুমি তোমার কর্তব্য সবসময়ের জন্য করবে। ওকে, কে যাবো কোশ্চেনটিতে। তাহলে বি ডট সি আমি বের করে নিয়েছি, এখন বলেছে বি ও সি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এই জায়গায় লিখছি ধরি মধ্যবর্তী কোণ, ধরি মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কি বলতে পারি? বি ডট সি বাই কি রয়েছে? মড বি মড সি। তাহলে এই যে মড বি মড সি। ক্লিয়ার? মড বি মড সি যদি হয় তাহলে এই জায়গা এই ডান দিকে মান বসাই, বি ডট সি পেয়েছি 11/2, আর মড বি সেটা নিচে মানে সাইডে লিখলেও হয়, নিচে মানে ওই দাগের নিচে বসিয়ে দিলে হয়ে যায়। মড বি রয়েছে 4, আর মড সি রয়েছে আমাদের কত? শুধুমাত্র 3। তাই তো কত পেলাম? কস থিটা ইজ ইকুয়াল টু 11
4 দুগুণ 8 আর 3 8 24। তাহলে এই হলো আমার cos থিটার ভ্যালু। তাহলে এই জায়গা থেকে যদি থিটা বের করতে বলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 11/24 হবে। তাহলে এই কোশ্চেনটিতে আমাদের বলেছিল কোসাইনের মান বের করো, মানে cos থিটারই যে ভ্যালুটা বের হচ্ছে সেটাই নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে এই হলো আমাদের মূল অঙ্ক। ক্লিয়ার? তাহলে 14 দাগের অঙ্কটা আমি কমপ্লিট করলাম। এবার 15 নম্বর কোশ্চেনটা দেখে নেব। আজকে কিন্তু 15 নম্বর কোশ্চেন পর্যন্তই আমি সমাধান করব। নেক্সট একটা পার্ট আমি আনবো, কারণ একটা পার্টেই এত বড় ভিডিও যদি দিই অনেক সময় তোমাদের কষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি গুণের যে চ্যাপ্টারটা রয়েছে নেক্সট আরেকটা পার্ট আমি নিয়ে আসবো, খুব দ্রুতই তোমরা পাবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, কোনো সময় তোমরা কিন্তু এটা ভাববে না যে তোমাদের ক্লাস দিতে অনেক সময় দেরি হচ্ছে, স্যার বোধহয় আমাদের ক্লাসটা করাবে না বা এরকম কোনো ব্যাপার হচ্ছে। আমি কিন্তু কখনোই এরকম মাইন্ড সেট আপে নেই। আমি কথা যখন দিয়েছি জিওমেট্রি ক্লাস সম্পূর্ণ আমি করাবো মানে করাবই, এবং সেটা আমার টার্গেট যেমন দিয়েছি সেই টার্গেটের থেকে হয়তো 2-3 দিন বেশি লাগতে পারে। করাবো যখন বলেছি করাবো মানে আমি করাবো অবশ্যই। ওকে, যদি দেখা যাচ্ছে ভবিষ্যতে আমার কোনো লোকের প্রয়োজন হচ্ছে তখন সেটা আমি অবশ্যই অ্যানাউন্সমেন্ট করে তোমাদের জানিয়ে দেবো। কিন্তু নিশ্চিন্তে তোমরা এখন পড়তে থাকো, ক্লাস তোমরা পাবে যখন বলেছি পাবে। আগের সেমিস্টারে যেমন তোমাদের বলেছিলাম ক্লাস আমি দিয়েছিলাম, এই সেমিস্টারে যেমন বলছি ক্লাস পাবে, তখন পাবে। নিশ্চিন্তে শুধু পড়তে থাকো, মন খুলে শুধু পড়তে থাকবে। যে কোশ্চেনগুলো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে। ওকে, 15 নম্বর কোশ্চেনটা করে ফেলি তাহলে। দেখো 15 দাগের 1 দাগে কি বলেছে, এইটা ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তাহলে এলএইচএস ধরে আমি এগোই আর এইচএসে পৌঁছে যাব। দেখো, যদি তোমার লক্ষ্য ঠিক থাকে তুমি শুরু করলে ঠিক তোমার জায়গায় পৌঁছে যাবে, কিন্তু বন্ধু এটা যেন মনে থাকে। তাহলে এই জায়গা রইল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এই দুটো যদি ক্রস করি তাহলে এই যে রইল এ ক্রস এ ক্রস এ, এটার সঙ্গে এটা যদি ক্রস করি তাহলে রইল এ ক্রস বি। ক্লিয়ার? তারপরে রয়েছে কি, বি এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে মাইনাস বি ক্রস এ, এটা হবে মাইনাস বি ক্রস এ। ওকে, আবার এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে সেটা হয় কি, মাইনাস বি ক্রস বি। তাহলে দেখো ক্রস ভেক্টরের সময় যদি সেম ভেক্টরে ক্রস করি সেটা কিন্তু নাল ভেক্টর হয়। কি হয়? নাল ভেক্টর। তাহলে এটাকে কিন্তু আমি বলতে পারি নাল ভেক্টর, শূন্য ভেক্টর। ওকে, নাল মানে যেটা হচ্ছে শূন্য ভেক্টর। আর এখানে রয়েছে কি এ ক্রস বি। এই জায়গায় রয়েছে বি ক্রস এ, যদি এখান থেকে একটা মাইনাস আমি কমন নিই তাহলে সে কিন্তু ভেক্টর দুটো ঘুরে যায়। অর্থাৎ কোনো সময় ধরো এ ক্রস বি রয়েছে, এটা যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে সেটা কিন্তু বি ক্রস এ হয়ে যাবে, ভেক্টরে কিন্তু জাস্ট সেটা ঘুরে যায় শুধুমাত্র। তাহলে এই জায়গা থেকে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে আর এখানে এ ক্রস বি হবে। সেমভাবে এটাও কিন্তু নাল ভেক্টর হবে। কেন নাল ভেক্টর হবে? এই জায়গা মাইনাস প্লাস একই কথা, যেহেতু জিরো ভেক্টর। এই যে একই ভেক্টর দুটো গুণ করলে নাল ভেক্টর হয়ে যায়। তাহলে দেখো তো এ ক্রস বি কটা আছে? দুটো। আর এই নাল ভেক্টর যোগ করা বিয়োগ করা মানে একই ব্যাপার, ও না লিখলেও চলে। তাহলে পড়ে রয়েছে 2a ক্রস বি। এই হলো আমাদের 15 দাগের 1 দাগের প্রমাণ। ক্লিয়ার? তাহলে 15 দাগের 2 দাগটা দেখে নিই এবার। দেখো 15 দাগের 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করি। এই যে বসিয়ে দিলাম এলএইচএস, তাহলে মড অফ এ ক্রস বি তার হোল স্কোয়ার প্লাস এই জায়গায় রয়েছে এ ডট বি তার হোল স্কোয়ার। ওকে, এইবার এই জায়গা থেকে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে। তাহলে আমি এই সূত্রগুলো আগে ভাঙানোর চেষ্টা করি। এটাকে যদি ভাঙি এটাকে লিখতে পারি মড এ, যেহেতু এ স্কোয়ার রয়েছে তাই এ স্কোয়ার দিলাম, মড বি যেহেতু এ স্কোয়ার রয়েছে তাই এ স্কোয়ার দিলাম, আর এখানে হয় সাইন থিটা তাই এ স্কোয়ার রয়েছে জন্য এ স্কোয়ার দিলাম, তারপরে হয় একটা এন ক্যাপ তার মড রয়েছে জন্য মড দিলাম, প্লাস এই যে দিলাম। এটাকে ভাঙাচ্ছি, মড এ তার স্কোয়ার মড বি তার স্কোয়ার, আর এখানে হয় কস থিটা তার স্কোয়ার রয়েছে। পরিষ্কার? তাহলে দেখো তো মড স্কোয়ার মড বি স্কোয়ার, মড এ স্কোয়ার মড বি স্কোয়ার, এটা কমন নিয়ে নিই। তাহলে এটা যদি কমন নিয়ে নিই, এই যে রইল মড এ স্কোয়ার মড বি স্কোয়ার। এন ক্যাপ এটা মানে একক ভেক্টর, যার মডিউলাস করলে কিন্তু 1 হয়, তাহলে এটা বাদ হয়ে গেল। তাহলে এই জায়গায় পড়ে রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে পড়ে রয়েছে কজ স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা যোগ করলে কত হয়? 1 হয়, তাহলে ওটাও বাদ হয়ে গেল। তাহলে পড়ে রইল মড এ স্কোয়ার মড বি স্কোয়ার। পরিষ্কার? তাহলে এটাই তো প্রুফ করতে দিয়েছিল। 15 দাগের 2 দাগও কিন্তু কমপ্লিট হয়ে গেল। চলো এবার 15 দাগের 3 দাগ দেখে নেব। তো 15 দাগের 3 দাগে কি বলেছে, এই একটা আমাদের ভেক্টর দিয়ে দেওয়া আছে, এটা ইজ ইকুয়াল টু 0 প্রুফ করতে দিয়েছে, 0। ওকে, নাল ভেক্টর প্রুফ করতে বলা হয়েছে। তাহলে অঙ্কটা করার চেষ্টা করি। এলএইচএস গ্রহণ করছি আমি, এলএইচএস।
এটা দিয়ে একে গুণ করলে কি হয় এ ক্রস বি, ভালো করে দেখবে কিন্তু এটা দিয়ে একে গুণ করলে কি হয় এ ক্রস সি। এই অঙ্ক লেখার সময় কেউ কিন্তু সি ক্রস এ লিখবে না, যেটা প্রথমে রয়েছে সেটাই প্রথমে লিখতে হবে। সেমভাবে এই জায়গায় রয়েছে বি ক্রস সি, বি ভেক্টর ক্রস সি ভেক্টর। সেমভাবে এইটা যদি এখানে গুণ করি তাহলে সেটা হবে বি ভেক্টর ক্রস এ ভেক্টর। সেমভাবে সি যদি এখানে গুণ করি তাহলে সি ভেক্টর ক্রস এ ভেক্টর। সেমভাবে সি যদি এখানে গুণ করি তাহলে সি ভেক্টর ক্রস বি ভেক্টর। ক্লিয়ার কথাটা? তাহলে এই হলো আমাদের ওই যে জিনিসটা, তার এলএইচএস। এইবার দেখো তো এটাকে যদি সুন্দর করে সাজানোর চেষ্টা করি, এ ক্রস বি, এ ক্রস বি আর কোন জায়গা আছে খুঁজে খুঁজে দেখি, এই যে। তাহলে এই জায়গায় যদি এটাকে এ ক্রস বি লিখতে হয়, এই জায়গায় একটা মাইনাস হয়ে যাবে, তাই আমি ওটাকে আগে লিখে নিচ্ছি মাইনাস এ ক্রস বি। তারপর লিখছি এখানে এ ক্রস সি। তাহলে এই এ ক্রস সি আর কোথায় আছে, এই যে দেখো এটা, এটা যদি উল্টে লিখি তাহলে সেটা হয়ে যাবে মাইনাস এ ক্রস সি। ওকে, আর রয়েছে এই জায়গা কি বি ক্রস সি, তাহলে এই যে লিখছি বি ক্রস সি। দেখো বি ক্রস সি এই জায়গায় একটা রয়েছে, এটাকে যদি উল্টে লিখি তাহলে সেটা মাইনাস বি ক্রস সি হয়ে যাবে, তাই তো? তাহলে দেখে কি বোঝা যাচ্ছে, সবগুলো কেটে যাবে, সবগুলো কেটে গেলে কি হয়ে যাবে, সেটা নাল ভেক্টর। যেহেতু এটা ভেক্টরে রয়েছে তাই জন্য যোগ বিয়োগের সময় কাটলে নাল ভেক্টরই লিখতে হবে। কেউ যদি শুধুমাত্র জিরো লেখে তাও কিন্তু পরীক্ষার খাতে সে জিরোই পাবে। এটা নাল ভেক্টরই তোমাকে লিখতে হবে, যেহেতু এটা যোগ বিয়োগ করে কেটেছো ভেক্টরদের, সেই জন্য এটা কিন্তু নাল ভেক্টরই হবে। ওকে, আর ভেক্টরের ক্রস প্রোডাক্টে ভেক্টরই পাওয়া যায়, এটাও মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল 15 দাগের 3 দাগ। এবার 15 দাগের 4 দাগের যে অঙ্কটা আছে সেটা একটু করে নিই। দেখো 15 থেকে 4 থেকে বলেছে এ ডট বি ইকুয়াল টু 0 এবং এ ক্রস বি ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে তুমি প্রমাণ করো হয় মড এ না হলে মড বি ইকুয়াল টু 0 হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইটা যে জিনিস বলেছে এটাকে ভাঙানোর চেষ্টা করি। এটাকে বলতে পারি মড এ মড বি কস থিটা ইজ ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। আর এটাকে কি বলতে পারি আমরা, মড এ মড বি সাইন থিটা, তার সঙ্গে একটা এন ক্যাপ থাকতে হবে ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে আমি যদি এই টোটাল জিনিসটার উপর একটা মডিউলাস চাপিয়ে দিতাম, অর্থাৎ এর উপর একটা মডিউলাস চাপিয়ে দিতাম আর এর উপর একটা মডিউলাস চাপিয়ে দিতাম, তাহলে সেই জিনিসটা কি হতো, এই জায়গায় এন ক্যাপের উপর একটা মডিউলাস হতো আর এই জায়গায় এর উপর একটা মডিউলাস হয়ে যেত, তাই তো? তাহলে সেই জায়গায় সেটাকে কি লেখা যেত, মড এ ভেক্টর মড বি ভেক্টর, আর এখানে রইলো সাইন থিটা, ডান দিকে রইলো 0 ভেক্টর। এন ক্যাপের মান 1 হয়ে যেত সেই ক্ষেত্রে, আর ওটা 0 হয়। তাহলে এই ভ্যালুটাও 0, ওই ভ্যালুটাও 0, এই দুটো ইজ ইকুয়াল টু আমি তাহলে সমান লিখতে পারি। তাহলে সেই জন্য আমি লিখছি অতএব মড এ মড বি কস থিটা ইজ ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা। বলতে পারি, এটা বলতে পারি। তাহলে আমরা পরীক্ষার খাতায় যখন লিখবো তখন কি করে লিখবো, এরকম মাঝখানে একটা দাগ দিয়ে নেবো, মাঝখানে একটা সোজা দাগ, একটু এইটাকে একটু ডান দিকে সরিয়ে দেবে। আমি যেহেতু আগের থেকে লিখে ফেলেছি তাই জন্য আমার বাঁকা দাগ হলো, সরিয়ে দেবে। তারপরে এইটা হলো, এবার পুরো জিনিসটা এদিকে টেনে নিয়ে আসবো, হঠাৎ করে এটা কেটে দেবে না। তাহলে যদি টেনে নিয়ে আসি মড এ মড বি কস থিটা মাইনাস মড এ মড বি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, এটা বলা যায়। তাহলে সেই জায়গা থেকে মড এ মড বি কমন নিলাম, মড এ মড বি আর কমন নিলে এই জায়গা পড়ে থাকে কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গা থেকে বলতে পারি হয় এটা 0 নইলে এটা 0। ক্লিয়ার কথাটা? এই জায়গায় রয়েছে কস থিটা মাইনাস সাইন থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা যদি 0 হয়ে যায় থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এই জায়গায় থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এরকম কোনো জিনিস তো বলে দেওয়া নেই, কারণ এ ডট বি ইজ ইকুয়াল টু 0 বলেছে। তার মানে কি এ আর বি পরস্পর লম্ব ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। যদি এইটা 0 হয়, বাবা জীবন একটু বুঝিয়ে দিচ্ছি, সায়েন্সের জিনিস এত যদি বুঝিয়ে দিতে হয় তাহলে তোমরা অঙ্ক কি করে করবে। এটা 0 হলে আমি বলতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, যদি কস থিটা ভাগ করে দিই তাহলে সেটা হয় কট থিটা ইজ ইকুয়াল টু 1, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সেটা হতে পারে না, এই যে এটার মাধ্যমেই প্রকাশ করে দেওয়া আছে। তাহলে ওটা যদি 0 না হয়, ডান দিকে রয়েছে 0, তাহলে অবশ্যই এটা 0 হতে হবে। বোঝা গেল কথাটা কি? তাহলে সেই জায়গা থেকে আমি কি বলতে পারি, বলতে পারি যে আমাদের এই যে মড এ গুণ মড বি এটা ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ দেবে সাইডে যেহেতু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা 0 হলে পরে ওটা 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দুটো সংখ্যার গুণফল 0, কথাটার অর্থ কি, হয় মড এ ইজ ইকুয়াল টু 0 অথবা কি বলা যাবে মড বি ইজ ইকুয়াল টু 0। এই হলো আমাদের 15 থেকে 4 দাগের অঙ্কটা।
ক্লিয়ার? 15 দাগের অঙ্কের মাধ্যমেই আজকের ক্লাসটা আমি তাহলে শেষ করছি। আমাদের ভেক্টরের যে গুণন রয়েছে সেই গুণনের পরবর্তী যে অঙ্ক সেটা তোমরা খুব দ্রুত পাবে এবং সেখানে 16 নম্বর কোশ্চেন থেকে আমি আলোচনা করব এবং সেই ভিডিওর মাধ্যমে এই ভেক্টরের গুণন সম্পূর্ণ শেষ করব। ততক্ষণ পর্যন্ত তোমাদের যে বাড়ির কাজ, তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সমস্ত কিছু করে রাখবে এবং কোনোরকম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে সেটা জানাবে। কেমন ক্লাস তোমরা পেতে চাইছো সেটাও কমেন্টে জানাবে। আমি কিন্তু জিওমেট্রি আগে শেষ করব এবং জিওমেট্রি শেষ করতে খুব বেশি সময় আমার লাগবে না, কারণ আমি আমার প্ল্যান কিন্তু তৈরি করে নিয়েছি যে আমি এই সপ্তাহ বা আগামী সপ্তাহের কিছুটা সময়ের মাধ্যমে জিওমেট্রি ক্লাস পুরো রেকর্ড করে ফেলবো। সেটা হয়তো প্রতিদিন তোমাদের এক একটা করে ভিডিও দিয়ে দেবো, যার ফলে পুরো ভিডিওটা তোমরা পেয়ে যাবে। ওকে, সুতরাং পড়াশোনা কিন্তু শুরু করে দাও, সময় কিন্তু হাতে বেশি নেই। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো। দেখা হবে আগামী ক্লাসে।